ওকে, লেটস বিগিন। আমরা আজকে পড়ালেখা করব শ্বসন নিয়ে। শ্বসনের আমরা গতদিন পর্যন্ত গ্লাইকোলাইসিসটা পড়ছিলাম। তো আজকে আমরা শ্বসনের যে লিঙ্ক রিঅ্যাকশন যেটা আছে, সেই লিঙ্ক রিঅ্যাকশন সম্পর্কে জানবো এবং শ্বসনের সবথেকে গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যে বিক্রিয়াতে সবথেকে বেশি পরিমাণে শক্তি তৈরি হয়, সেই বিক্রিয়াটার নাম হচ্ছে ক্র্যাবস চক্র। তো আমরা আজকে ক্র্যাবস চক্র নিয়ে আলোচনা করবো। তাহলে আমরা আজকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করবো, সেই অ্যাসিটাইল কোয়েটাকে ক্র্যাবস চক্রে প্রেরণ করবো। তো আমরা যদি বিগত ক্লাসগুলোর দিকে যদি আমরা ফিরে যাই, অ্যাপারচার আবার বেড়ে গেছে, তাই তো বলি ক্লাসের অ্যাপারচারে হাত লাগাইলো কেন? তাহলে আমরা যদি বিগত ক্লাসগুলোর দিকে যদি ফিরে যাই, তাহলে আমরা খেয়াল করব আমরা গতদিন যেটা বলছিলাম, তোমার খেয়াল করে দেখো, এই হচ্ছে আমাদের গ্লুকোজ, যেখান থেকে আমাদের রিঅ্যাকশনটা শুরু হয়েছে, গ্লুকোজ C6H12O6, এবং সেটাকে আমরা গ্লাইকোলাইসিস করছি। গ্লাইকোলাইসিসের মাধ্যমে আমরা দুই অণু কি তৈরি করছি? পাইরুভিক অ্যাসিড তৈরি করছি। কেন? কারণ পাইরুভিক অ্যাসিড সংকেত হচ্ছে C3H4O3। C3H4O3 দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে। দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরির যে প্রক্রিয়াটা গ্লাইকোলাইসিস হলো, সেটা আমরা গত ক্লাসে আমরা আলোচনা করছি। এরপরে সেটা কি হয়েছে? সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করছে। পাইরুভিক অ্যাসিডটা কোথায় প্রবেশ করছে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করছে। তো মাইটোকন্ড্রিয়ার ভিতরে যখন প্রবেশ করছে, ঠিক আছে, প্রবেশ করে সে অ্যাসিটাইল কোয়ে তৈরি করছে। কি তৈরি করছে? অ্যাসিটাইল কোয়ে। তো বেসিক্যালি অ্যাসিটাইল একটা যৌগের নাম, আর তার সাথে কোএনজাইম এ যুক্ত হয়েছে। কো এ মানে হচ্ছে কোএনজাইম এ, ঠিক আছে, কো এ। কোএনজাইম বেসিক্যালি এনজাইমেরই একটা গাঠনিক উপাদান। এনজাইমের একটা গাঠনিক উপাদান হচ্ছে কোএনজাইম, ঠিক আছে। এটাকে আমরা অ্যাসিটাইল কোয়ে বলে থাকি। তাহলে অ্যাসিটাইল কোয়ে, সেই অ্যাসিটাইল কোয়ে পরে ক্র্যাবস চক্রের মধ্যে ঢুকবে, এবং ক্র্যাবস চক্রে ঢোকার সময় সে অনেক বেশি শক্তি তৈরি করবে। এবং দেখো, তোমাদের মনে হয়তো বা আছে, গত ক্লাসে যেটা আমরা পড়াইছিলাম, যে গ্লাইকোলাইসিস ধাপে কিন্তু পাইরুভিক অ্যাসিড কিন্তু দুই অণু তৈরি হয়েছিল। পাইরুভিক অ্যাসিড যদি দুই অণু তৈরি হয়ে থাকে, তাহলে অ্যাসিডের কোয়ে কিন্তু দুই অণু তৈরি হবে। এই কনসেপ্টগুলো আগে থেকে মাথায় রাখবা। আমি হয়তো তোমাদের একটা পড়াবো, আমি হয়তো তোমাদেরকে একটা পড়াবো, কিন্তু মাথায় রাখতে হবে তৈরি কিন্তু হচ্ছে দুইবার করে। কয়বার করে তৈরি হচ্ছে? দুইবার করে তৈরি হচ্ছে। এবং সেটা ক্র্যাবস চক্রের মধ্যে প্রবেশ করবে, এবং ক্র্যাবস চক্র কয়বার হবে? ক্র্যাবস চক্র দুইবারই কিন্তু হবে। তাহলে এই কথাগুলো, এই কনসেপ্টগুলো কিন্তু মাথার মধ্যে ক্লিয়ারলি ঢুকে নিতে হবে, যে কোনটা কয়বার করে হচ্ছে, ঠিক আছে। এগুলো যদি উল্টাপাল্টা হয়ে যায়, তাহলে কিন্তু মানে ক্যালকুলেশনে কিন্তু গরমেল হয়ে যাবে। হ্যাঁ, এটাই তো মাথায় রাখতে হবে। ওকে, ঠিক আছে বাবা, তাহলে চলো আমরা সামনে আগাই। আমরা গতদিন গ্লাইকোলাইসিসটা আমরা এখানে পড়ছিলাম। গ্লাইকোলাইসিসের ফলে আমরা পাইরুভিক অ্যাসিড C3H4O3 আমরা পাইছি। C3H4O3। তাহলে এই পাইরুভিক অ্যাসিডের, এই যে পাইরুভিক অ্যাসিড C3H4O3, এই পাইরুভিক অ্যাসিড দিয়ে কিন্তু এখন আমরা আমাদের মেইন কারণটা শুরু করব, ঠিক আছে। পাইরুভিক অ্যাসিড C3H4O3 এর সংকেতটার দিকে যদি আমরা তাকাই, পাইরুভিক অ্যাসিড দেখতে কেমন, তাহলে পরপর দুইটা কার্বন দিব, কারণ পাইরুভিক অ্যাসিডের কার্বনের সংখ্যা কিন্তু কয়টা? তিনটা। পরপর তিনটা কার্বন দিব, এবং এখানে দিব আমরা CH3, এইখানে দেব আমরা CO, এখানে আরো একটা CO, এবং এখানে থাকবে OH। এখন দেখো C3H4O3 হয় কিনা। C3H, চারটা O3। এই হচ্ছে কার সংকেত? এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের সংকেত। এটা তোমাদের নাপ জানলেও চলবে, এটা মুখস্থ যে করা লাগবে এমন না, এটা তোমাদের যে মুখস্থ করতে হবে এমন না, জেনে রাখলে ভালো। স্টুডেন্ট এত কম কেন ক্লাসে? তাহলে এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। আচ্ছা, এই পাইরুভিক অ্যাসিডটা কোথায় আছে? পাইরুভিক অ্যাসিডটা কোথায় আছে? এই পাইরুভিক অ্যাসিডটা বেসিক্যালি কিন্তু সাইটোপ্লাজমে তৈরি হয়েছে। কোথায় তৈরি হয়েছে? সাইটোপ্লাজমে। কোষের যে সাইটোপ্লাজম থাকে, সেই সাইটোপ্লাজমে কিন্তু এই রিঅ্যাকশনটা হয়েছে, আগের রিঅ্যাকশনটা, অর্থাৎ গ্লাইকোলাইসিসের রিঅ্যাকশনটা হয়েছে। মানে সে কিন্তু এখনো সাইটোপ্লাজমে কিন্তু অবস্থান করতেছে, বাট সে সাইটোপ্লাজমে থাকবে না। সে কোথায় যাবে? সে যাবে মাইটোকন্ড্রিয়ার ভেতরে। সে কোথায় যাবে? মাইটোকন্ড্রিয়ার ভেতরে। তাহলে এখন আমাকে কি করতে হবে? মাইটোকন্ড্রিয়া আছে এরকম একটা গঠন বুঝাইতে হবে। তাহলে মাইটোকন্ড্রিয়ার কি থাকে? মাইটোকন্ড্রিয়ার তো তোমরা জানোই, এই ধরো সে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার তো দুইটা মেমব্রেন থাকে। এই ধরো মাইটোকন্ড্রিয়ার দুইটা মেমব্রেন, ডাবল লেয়ার, ঠিক আছে। এবং আমরা যদি আরো বুঝাইতে চাই, তাহলে আমরা দেখা যেতে পারি যে এইভাবে, এভাবে দেখাইলে আমরা আরো মোটামুটি ক্লিয়ার হবো যেটা আসলে মাইটোকন্ড্রিয়াই, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া বোঝানোর জন্য এক্সাম চলতেছে। তোমাদের কি এখানে যারা যারা ক্লাস করছো, তোমাদের কি এক্সাম চলে? যারা যারা চলে তারা একটু ইয়েস লেখো কমেন্টে, তাহলে বুঝতে পারবো তোমাদের এক্সাম চলে কিনা। পাইরুভিক অ্যাসিড, এই পাইরুভিক অ্যাসিডটা এখন স্থানান্তর হবে এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিভাবে স্থানান্তরিত হবে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিভাবে হবে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে স্থানান্তর হবে কিছু ট্রান্সপোর্টার প্রোটিন থাকে, কিছু ট্রান্সপোর্টার প্রোটিন থাকে, সেই ট্রান্সপোর্টার প্রোটিনের হেল্প নিয়ে। কিছু প্রোটিন, মেন কথা হচ্ছে কিছু প্রোটিন। প্রোটিন তো অনেক রকমেরই আছে, তাই না?
তোমরা তো ইন্টিগ্রাল প্রোটিনের নাম শুনছিলাম, মনে আছে ইন্টিগ্রাল প্রোটিনের কথা? ইন্টিগ্রাল প্রোটিন এসপারোস্পার হয়ে যায়, মেমব্রেনের এসপারোস্পার হয়ে যায় যে প্রোটিনগুলা ইন্টিগ্রাল প্রোটিন। তো ইন্টিগ্রাল প্রোটিনগুলোকে আমরা ট্রান্সপোর্টার প্রোটিনও বলে থাকি। কি প্রোটিন বলে থাকি আমরা? ট্রান্সপোর্টার প্রোটিনও বলে থাকি। ট্রান্সপোর্ট করে এই পার থেকে এই পারে, এই পার থেকে এই পারে বিভিন্ন বস্তু ট্রান্সপোর্টেশনের কাজ করে, তো এগুলোকে আমরা ট্রান্সপোর্টার প্রোটিন বলি, ট্রান্সপোর্টার প্রোটিন। তো এখানে ট্রান্সপোর্টার প্রোটিন থাকবে। ট্রান্সপোর্টার প্রোটিনের থ্রুতে অ্যাসিটাইল কোয়েটা ভেতরে ঢুকবে। কোথায় ঢুকবে? ভেতরে ঢুকবে। তাহলে এখানে আমরা চলো ছোটখাটো একটা স্কেল ব্যবহার করি, ছোটখাটো একটা স্কেল ব্যবহার করে এটা বোঝানোর জন্য যে এটা ভিতরে ঢুকতেছে। না, আমরা বুঝাইলাম যে সে ভেতরে ঢুকে গেছে, ভেতরে ঢুকে গেছে, ট্রান্সপোর্টার প্রোটিনের থ্রুতে সে ভেতরে ঢুকছে। তাহলে প্রথম স্টেপ। তো ভেতরে ঢুকে এটা আমি তীর চিহ্নটা এদিকে দিই বোঝানোর জন্য যে এটা দিকটা হচ্ছে ভেতরে। কার ভিতরে ঢুকছে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করে ফেলছে। মানে মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশের কাজ কিন্তু হয়ে গেছে। সবথেকে বেশি শক্তি যেখানে তৈরি হয় সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আমি সেখানে কিন্তু প্রবেশ করে ফেলছে, ঠিক আছে? আমরা কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করে ফেলছি। এবার এবার ভিতরে প্রবেশের পরপরই প্রথম যে ঘটনাটা ঘটবে, ভিতরে প্রবেশ করার পরপরই বেশ কয়েকটা জিনিস এখানে হবে। প্রথমত এখান থেকে একটা কার্বন ডাই অক্সাইড অপসারিত হবে। কি অপসারিত হবে? কার্বন ডাই অক্সাইড অপসারিত হবে প্রথম ধাপে। কি অপসারিত হলো? কার্বন ডাই অক্সাইড অপসারিত হলো। তাহলে দেখো এই পাইরুভিক অ্যাসিড ছিল 3 কার্বন বিশিষ্ট যৌগ, 1 2 3, সেখান থেকে একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেছে। তাহলে এখন পর্যন্ত কার্বন ডাই অক্সাইড, এখন পর্যন্ত কার্বন বাকি থাকলো কতটুকু? পাইরুভিক অ্যাসিড যে ঢুকছে তার কাছে, পাইরুভিক অ্যাসিডের কাছে কার্বন কতটুকু বাকি থাকলো? সেটা যদিও এখন সে পাইরুভিক অ্যাসিড নাই, তার কাছে এখন কার্বন বাকি থাকলো কতটুকু? তার কাছে এখন কার্বন বাকি থাকলো হচ্ছে 2টা। কয়টা? 2টা কার্বন তার কাছে এখন বাকি থাকলো। তাহলে প্রবেশ করছে 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড, সে একটা কার্বন ডাই অক্সাইড প্রথমেই ছেড়ে দিছে। আচ্ছা, এই ধাপে শক্তি তৈরি হবে, এই ধাপে শক্তি তৈরির কিছু কর্মকাণ্ড হবে। কিভাবে হবে? আচ্ছা, আগের ধাপে NADPH কে আমি কি কালার দিয়ে লিখছিলাম? আগের ধাপে NADPH2 কে আমরা লিখেছিলাম লাল কালি। তাহলে এখানে লাল কালি ব্যবহার করবো আমরা। এইখানে আরেকটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে একটা NAD প্লাস, পি দরকার নাই, NADH প্লাস H প্লাসে পরিণত হবে। অর্থাৎ এখান থেকে প্রতি ধাপে একটা করে NADH2 তৈরি হবে। এখান থেকে প্রতি ধাপে একটা করে কি তৈরি হবে? NADH2 তৈরি হবে এই প্রক্রিয়ায়, ঠিক আছে? এখন দেখো আমরা কিন্তু পাইরুভিক অ্যাসিড নিয়েছিলাম একটা, বাট আমার কাছে পাইরুভিক অ্যাসিড প্রোডিউস হয়েছিল কয়টা বলতো? আমাদের কাছে পাইরুভিক অ্যাসিড প্রোডিউস হয়েছিল কিন্তু 2টা। 2টা পাইরুভিক অ্যাসিড প্রোডিউস হলে তাহলে কার্বন ডাই অক্সাইড কিন্তু 2টা পাবো আমরা, এবং NADH2 কিন্তু আমরা 2টা পাবো। আচ্ছা, দিন শেষে একটা কোএনজাইম এ, দিন শেষে এটা কি হবে? একটা কোএনজাইম এ এর সাথে যুক্ত হয়ে যাবে। কোএনজাইম এ, কোএ, এটাও যে এখানে যুক্ত হবে, এই বিক্রিয়ার সাথে যুক্ত হবে, একটা কোএনজাইম এ যুক্ত হবে। এবং কোএনজাইম এ যুক্ত হওয়ার ফলে, কোএনজাইম এ যুক্ত হওয়ার ফলে দিন শেষে যে জিনিসটা তৈরি হবে সেই জিনিসটার নাম হবে, এবং কোএনজাইম এটা সালফার ঘটিত একটা যৌগের সাথে কানেক্ট থাকে, এটা হচ্ছে সেই কোএর সংকেত, কোএর সংকেত। এবং এই হচ্ছে সিও, যেটা কিনা যে এখান থেকে বাকি থাকলো সিও, এবং এখান থেকে থাকবে হচ্ছে আমার শুধুমাত্র CH3। তাহলে দেখো কার্বন ডাই অক্সাইড কিন্তু বের হয়ে গেছিল। তাহলে এই যে দেখো এখান থেকে কার্বন ডাই অক্সাইডটা বের হয়েছে, এইটুকু অংশ থেকে কার্বন ডাই অক্সাইডটা বের হয়েছে, এইটুকু অংশ থেকে কার্বন ডাই অক্সাইডটা বের হয়েছে, কার্বন ডাই অক্সাইডটা এইটুকু অংশ থেকে বের হয়েছে। বের হওয়ার পরে এইখানে এসে যুক্ত হয়েছে কোএ, এখান থেকে যুক্ত হয়েছে কোএনজাইম এ, কোএনজাইম এ যুক্ত হয়েছে, আর বাকিটুকু হচ্ছে অ্যাসিটাইল। এই যে যৌগটা আমি পাইলাম, এই যৌগটার নাম হচ্ছে কি? অ্যাসিটাইল কোয়ে, ঠিক আছে? এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। ভাই আজকে পরিপাক শোষণের ক্লাস ছিল না, তোমাদেরকে কতবার বলবো রে বাবা, পরিপাক শোষণের সাইকেল 4 এর ক্লাস শনিবার আর সোমবার, শনিবার আর সোমবার। কেন ভুলে যাও এটা? কেন ভুলে যাও? ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসটার নাম হয়ে গেল অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে পেয়ে গেলাম। এখন দেখো আমরা বিক্রিয়া শুরু করছিলাম 2 অণু পাইরুভিক অ্যাসিড দিয়ে। তাহলে পাইরুভিক অ্যাসিড যদি 2 অণু হয়, পাইরুভিক অ্যাসিড যদি 2 অণু হয়, পাইরুভিক অ্যাসিড যদি 2 অণু হয়, কার্বন ডাই অক্সাইড পাবো 2 অণু, কার্বন ডাই অক্সাইড পাবো 2 অণু, NADH2 পাবো 2 অণু, কোয়েও যুক্ত হবে 2টা, কোয়েও যুক্ত হবে 2টা, এবং অ্যাসিটাইল কোয়ে আমরা কয়টা করে পাবো? অ্যাসিটাইল কোয়ে কিন্তু আমরা 2টা করেই পাবো, অ্যাসিটাইল কোয়ে আমরা কয়টা করে পাবো? 2টা করেই পাবো, ঠিক আছে? এবং এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটাকে আমরা লিঙ্কড রিঅ্যাকশন বলি। এই রিঅ্যাকশনটাকে আমরা কি রিঅ্যাকশন ডাকি? লিঙ্কড রিঅ্যাকশন ডাকি। কেন লিঙ্কড রিঅ্যাকশন? সে সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন করছে, সে গ্লাইকোলাইসিস এবং অ্যাসিটাইল ক্র্যাবস চক্রের মধ্যে সংযোগ স্থাপন করবে, এবং এবার কি হবে? এইখান থেকে 2টা ক্র্যাবস চক্রের সৃষ্টি হবে,
এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে দুইটা ক্র্যাবস সাইকেলের সৃষ্টি হবে, দুইটা ক্র্যাবস সাইকেল এখান থেকে হবে, এইখান থেকে দুইটা ক্র্যাবস সাইকেলের সৃষ্টি হবে। কয়টা ক্র্যাবস সাইকেলের সৃষ্টি হবে, দুইটা। সিম্পলি এখান থেকে দুইটা ক্র্যাবস সাইকেলের সৃষ্টি হবে, ক্র্যাবস সাইকেল, ক্র্যাবস সাইকেল। ঠিক আছে, ক্র্যাবস সাইকেলের নামটা কিন্তু সায়েন্টিস্ট ক্র্যাবস এর নাম অনুসারে এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমাদের বইয়ে দেওয়া আছে স্যার অ্যাডলফ ক্র্যাবস এর নাম অনুসারে ক্র্যাবস সাইকেলের নামকরণ করা হয়েছে। তাহলে এই যে ক্র্যাবস সাইকেলে যাওয়া, এই ক্র্যাবস সাইকেলে যাওয়ার আগে তোমার এই অ্যাসিটাইল কোয়ে তৈরি করা লাগছে। অ্যাসিটাইল কোয়ে তৈরি প্রক্রিয়াটাকে আমরা লিংক রিঅ্যাকশন বলতেছি। ভাই এটা কি মুখস্থ লিখতে হবে এক্সামে? জি ভাই, এটাই কি সেই ক্লাস? না এটাই সেই ক্লাস। তোমরা কি ভাবছিলা এটা কি ওই যে মানে ইয়ে মুভির মতো, কি বলে জানি, সায়েন্স ফিকশন মুভির মতো বড় সড়ো কোনো গ্লাস হবে, বড় সড়ো কোনো চশমা এরকম মুখের মধ্যে লাগানো থাকবে, মাথার মধ্যে, এরকম কিছু ভাবছিলা? এরকম কিছু না, এটা নরমালি চশমা। কিন্তু চশমার যে লাইট মানে গ্লাসটা একটু এক্সেপশনাল আর কি, মানে একটু ভালো আর কি। হ্যাঁ, এই আর কি, আহামরি কোনো কিছু না। আচ্ছা, তো এই গেল। তাহলে আমরা কি লিংক রিঅ্যাকশন বুঝে গেলাম অ্যাসিটাইল কোয়ে। এই অ্যাসিটাইল কোয়ে ধাপটা এতই ছোটখাটো একটা ধাপ, এতই পিচ্ছি একটা ধাপ, এই জন্য সায়েন্টিস্টরা অ্যাসিটাইল কোয়েটাকে ওরকম আহামরি কোনো গুরুত্ব দেয় না, আহামরি কোনো দাম এটাকে দেয় না, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টিটাকে বা অ্যাসিটাইল কোয়েটাকে আহামরি কোনো বিশেষ কিছু হিসেবে এটাকে চিন্তা করা হয় না। এই জন্য সালোক সংশ্লেষণের ধাপটা চারটা ধাপ, সরি শ্বসনের ধাপটা চারটা ধাপ থেকে কমে তিনটা ধাপে চলে আসে। সালোক সংশ্লেষণ না, শ্বসনের চারটা ধাপ থেকে সেটা তিনটা ধাপে চলে আসছে, গ্লাইকোলাইসিস, ক্র্যাবস ও ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। অ্যাসিটাইল কোয়ে এটাকে আলাদাভাবে কোনো ধাপ হিসেবে এখন আর বলেই নাই। হ্যাঁ, আলাদাভাবে কোনো ধাপ হিসেবে এটাকে এখন আর বর্ণনা করতেই চায় না। ফাইন, তো চলো এখন আমরা ক্র্যাবস সাইকেলটা শুরু করি। ক্র্যাবস সাইকেল, তো ক্র্যাবস সাইকেলের মধ্যে অনেক কথাবার্তা আছে, এখানে আমরা লিখে দিই। স্যার হ্যান্স অ্যাডলফ ক্র্যাবস এটা আবিষ্কারক। আবিষ্কারক হচ্ছে স্যার হ্যান্স অ্যাডলফ হিটলার ক্র্যাবস। স্যার হ্যান্স অ্যাডলফ ক্র্যাবস এটা আবিষ্কারক। এই চক্রটাকে টিসিএ চক্র বলা হয়, টিসিএ চক্র বলা হয়। এই চক্রটাকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। এই চক্রটাকে সাইট্রিক অ্যাসিড সাইকেলও বলা হয়। সাইট্রিক অ্যাসিড সাইকেল, সাইট্রিক অ্যাসিডের মধ্যে তিনটা কার্বক্সিলিক গ্রুপ থাকে। ঠিক আছে, সাইট্রিক অ্যাসিডের তিনটা কার্বক্সিলিক গ্রুপ থাকে, এজন্য ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়, টিসিএ সাইকেলও বলা হয় এটাকে। টিসিএ সাইকেল কেন? এই যে চক্রটা আমরা চালাবো, এই যে আমরা যে ক্র্যাব চক্রটা চালাবো, এই ক্র্যাব চক্র চালানোর সময় দেখবো আমাদের কি তৈরি হবে, সাইট্রিক অ্যাসিড তৈরি হবে। এই সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় বলে এই চক্রটাকে আমরা সাইট্রিক অ্যাসিড সাইকেলও বলি। ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় বলে এই চক্রটাকে আমরা সাইট্রিক অ্যাসিড চক্র বলি। ওকে, আচ্ছা, তো এই চক্রটা এখন আমরা পড়তে যাচ্ছি। তো 8টা রিঅ্যাকশন এখন আমরা পড়বো। এই চক্রটা পড়ার আগে ক্র্যাবস আসলো কেন আবার একটু বলবেন। ক্র্যাবস, স্যার ক্র্যাবস বিজ্ঞানীর নামই ক্র্যাবস, বিজ্ঞানীর নামই ছিল ক্র্যাবস, ওনার নাম অনুসারে দিয়ে দিছে। তাহলে এই চক্রটা পড়ার জন্য আমাদের একটু একটু ছন্দ দিলে মন্দ হয় না আর কি, এরকম একটা অবস্থা। মানে এই চক্র পড়ার জন্য আমাদের একটু ছন্দের হেল্প নিতে হবে। ঠিক আছে, কারণ গ্লাইকোলাইসিসটা যেরকম স্টেপ বাই স্টেপ আমরা পড়ছি, আমাদের কাছে কিন্তু কঠিন লাগে নাই গ্লাইকোলাইসিসটা, কারণ গ্লাইকোলাইসিস খুব সুন্দর একটা প্যাটার্ন ফলো করে সামনের দিকে আগায় গ্লাইকোলাইসিসটা। আমরা ক্র্যাব সাইকেল পর্যন্তই পড়বো, এর বেশি আগাবো না আজকে আমরা। এবং আমরা শক্তির ক্যালকুলেশন করবো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আমরা আলাদা লেকচারে পড়বো। তো যেটা বলতেছিলাম, তো আমরা দেখছি গ্লাইকোলাইসিস খুব সুন্দর স্টেপ বাই স্টেপ একটা ফ্লো মেনটেন করে আগাইছে। ক্র্যাব সাইকেল সেই ফ্লোটা মেনটেন করবে না। ক্র্যাব সাইকেলে যে এনজাইমের নামগুলো একটু কেমন কেমন জানি। ঠিক আছে, এই জন্য আমাদেরকে একটু ছন্দ দিতে হবে। টিসিএ সাইকেল কি? আচ্ছা, টিসিএ সাইকেল কি? টিসিএ মানে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। টিসিএ মানে হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। আমি আসবো বাবা, টেনশন নাই, কিছু নাই, সবই বুঝাই দিব, সবই তোমাদের বুঝাই দিব। তাহলে এখানে একটা সুন্দর ছন্দ দিতে হবে আমাদের। সে ছন্দটা কি? ছন্দটা হচ্ছে আওয়ার সিটি ইজ কেপ্ট সেফ and secure from monsters.
ফ্রম মনস্টার্স। মনস্টার্স কি? মনস্টার্স হচ্ছে দৈত্য। হ্যাঁ, মনস্টার্স হচ্ছে দৈত্য। ঠিক আছে, মনস্টার্স হচ্ছে কি দৈত্যের মতো, বিশাল দেহধারী, তোমাদের সাকিব ভাইয়ের মতো। ঠিক আছে, যে কিনা আজকাল নিজের কেমিস্ট্রিকে নোবেল সাবজেক্ট দাবি করে। ঠিক আছে, আর কিছু পাইল না তো শেষমেশ নোবেল নিয়ে টানাটানি করতেছে। যাই হোক, শোনো মনে রাখবা, নোবেল কিন্তু চিকিৎসা বিজ্ঞানেই বেশি পায়। ঠিক আছে, আর ওইদিকে হচ্ছে ফিজিক্সে বেশি পায়। আজ পর্যন্ত আমি খুব কম দেখছি কেমিস্ট্রি আর ম্যাথ পায় না বললে ভুল হবে, ম্যাথ আর কেমিস্ট্রিতে নোবেল পায়, বাট সব থেকে বেশি নোবেল চিকিৎসা বিজ্ঞানে পায় এবং তারপর হচ্ছে ফিজিক্সে পায়, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম, আওয়ার সিটি ইজ কেপ্ট সেফ এন্ড সিকিউর ফ্রম মনস্টার্স। আওয়ার সিটি ইজ কেপ্ট সেফ এন্ড সিকিউর ফ্রম মনস্টার্স। এই প্রত্যেকটা শব্দের একটা অর্থ আছে। আওয়ার থেকে মনে রাখতে হবে অক্সালো, অক্সালো অ্যাসিটিক, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আমি এর মিনিংটা লিখে দিই, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বা অক্সালো অ্যাসিটেট। দেখো কিছু কিছু জায়গায় দেখবা, যখন তুমি যদি অন্য আপার শ্রেণীর কোনো বই পড়ো বা বিদেশি কোনো বই পড়ো, সেখানে দেখবে অ্যাসিড গুলোকে না অ্যাসিটেট লিখে দেয়। যেমন ধরো ফিউমারিক অ্যাসিড, লাগবে খালি ফিউমারেট। এটা কি শর্টকাট? হ্যাঁ, এটা শর্টকাট, এটা শর্টকাট। এটা যদি শর্টকাট হয় তাহলে বড়টা কত বড়। এটা যদি শর্টকাট হয়, দেখো কিছু কিছু জায়গায় দেখবা অ্যাসিটিক অ্যাসিড কে অ্যাসিডেট লিখে দেয়, তারপরে হচ্ছে ম্যালিক অ্যাসিড কে ম্যালেট লিখে দেয়। এই তোমাদের মনে আছে ম্যালেট ডিহাইড্রোজিনেস? ম্যালিক অ্যাসিড কোন সময় বলছিলাম, ম্যালিক অ্যাসিড কে ম্যালেট নামেও ডাকা হয়, মনে কি আছে? হ্যাঁ, আচ্ছা তোমাদের কি সব সাইকেলেই কি উপস্থিতি এরকম, নাকি আমার সাইকেলে এই অবস্থা? একটু বলো তো, মানে সব সাইকেলে কি উপস্থিতি কম, নাকি আমার শুক্রবার সাইকেলেই এরকম স্টুডেন্ট এরকম, মানে এরকম কমে গেছে? হ্যাঁ, নাকি আমার ক্লাস তোমাদের ভালো লাগে না, কোনটা? মানে বেশি নিতে পারতেছো না লোড, এরকম কিছু বলো, তাইলে লোড কমাই দিই, বললেও লাভ হবে না। এটা বলতেছিলাম, তেমনি সাইট্রিক অ্যাসিডকে সাইট্রেট লেখে শুধু, সাইট্রেট। সাইট্রিক অ্যাসিডকে শুধু সাইট্রেট লেখে, তেমনি ফিউমারিক অ্যাসিডকে ফিউমারেট লেখে, তারপরে ম্যালিক অ্যাসিডকে ম্যালেট লেখে, সাকসিনিক অ্যাসিডকে সাকসিনেট লেখে। ঠিক আছে, তো এরকম আর কি একটা ব্যাপার স্যাপার আছে, মানে এরকম ছোট করে রাখা যায়। তো অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে আমরা অক্সালেট বলতে পারি, হ্যাঁ, কোনো সমস্যা নাই। অক্সালেটটা কেন? আচ্ছা, এটাও তোমাদেরকে একটু আমি ক্লিয়ার করে দিই। যেমন ধরো CH3 CH2 COOH, আচ্ছা বেশি হয়ে গেল, CH3 COOH, এরকম ধরো হইলো। এটা কি অ্যাসিড? এটা কি অ্যাসিড? এটা কি অ্যাসিড? এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আর এটাকে যদি তুমি জলীয় দ্রবণে দাও, তাহলে CH3 C একটা আয়ন তৈরি করবে আর H+ একটা আয়ন তৈরি করবে। কারণ আমরা জানি, কি আমরা জানি অ্যাসিডরা জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দেয়। অ্যাসিডরা জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দেয়। তো হাইড্রোজেন প্লাস আয়ন যদি দেয় অ্যাসিডরা জলীয় দ্রবণে, তাহলে এইটাকে আমরা তখন কি বলবো? অ্যাসিটেট আয়ন বলবো। এটাকে আমরা কি বলবো? অ্যাসিটেট আয়ন বলবো। সো এইটুককে সাধারণত নেওয়া হয়, বুঝছো? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটেট, অক্সালো অ্যাসিটিক এইভাবে করে বলা হয়, বুঝছো? স্টুডেন্ট কম থাকলে হয় কি, মানে বোরিং লাগে, কোনো রেসপন্স পাই না, কারে পড়াই দিছে কিছু বুঝি না। সিটি, সিটি থেকে মনে রাখবা হচ্ছে সাইট্রিক অ্যাসিড বা সাইট্রেট। সিটি থেকে মনে রাখবা সাইট্রিক অ্যাসিড বা সাইট্রেট, একে দিয়ে রিঅ্যাকশন শুরু হবে। ঠিক আছে, পরে ইস থেকে যদি যাও, তাহলে সেখানে মনে রাখবা আইসোসাইট্রিক অ্যাসিড। ইস থেকে আসবে আইসোসাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড। এখানে কিছু বানান ভুল হইতে পারে, তোমরা ঠিক করে নিও পরে লেখার সময়, একটু ভুল হইতে পারে ইংলিশ বানানটা। কেপ্ট, কেপ থেকে মনে রাখবা কিটো গ্লুটারিক অ্যাসিড, কিটো গ্লুটারিক অ্যাসিড, কিটো গ্লুটারেট, গ্লুটারিক অ্যাসিড। এটা আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। তো আলফাটাকে আমরা না লিখে জাস্ট কিটো বললাম মিলানোর জন্য আর কি। সেফ থেকে মনে রাখবা, সেফ থেকে মনে রাখবা সাকসিনাইল কোয়ে, সাকসিনাইল কোয়ে, সাকসিনাইল কোয়ে। আর এই সিকিউর থেকে মনে রাখবা সাকসিনেট বা সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড। কয়টা অ্যাসিডের নাম বলতেছি কঠিন কঠিন। ফ্রম থেকে মনে রাখবা ফিউমারেট বা ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক, ফিউমারিক অ্যাসিড। আর মনস্টার থেকে মনে রাখবা ম্যালুইক অ্যাসিড, মনস্টার থেকে মনে রাখবা ম্যালুইক অ্যাসিড। এই নামগুলো তোমরা শুনছো, ম্যালুইক অ্যাসিডের নাম তোমরা আগে শুনছো। তাহলে এই যে যে করে অ্যাসিডের নাম বললাম, খুব কঠিন কঠিন করে নাম বললাম, তাই না ভাইয়া?
এই নামগুলা একটু চোখ বুলাও, তোমাদেরকে 2 মিনিট টাইম দিলাম, তোমাদেরকে 2 মিনিট টাইম দিলাম। আর পরবর্তীতে যারা ওয়েব অ্যাপে ক্লাসে রেকর্ড দেখবা তারা এখানে 2 মিনিট টাইম দিবা, 2 মিনিট না, যাও তোমাদেরকে আমি 3 মিনিট টাইম দিলাম, 3 মিনিট, 3 মিনিট, 3 মিনিটে মুখস্থ তো করতে পারবে না, 3 মিনিটে প্রত্যেকটা নাম একবার চোখ বুলাও। অক্সিলাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, আইসোসাইটিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সাকসিনাইল কোয়ে, সাকসিনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ম্যালোইক অ্যাসিড। এই করে নাম জানলে তোমাদের এই চক্র পড়া হয়ে গেছে। আমি তোমাদের নামগুলো সিরিয়ালি মনে রাখার জন্য একটা ছন্দ দিছি, বাট তার আগে নামগুলো তো মাথায় ঢোকাইতে হবে। নাও নাম দিলাম, তোমাদেরকে টাইম দিলাম 30 সেকেন্ড, 3 মিনিট। 3 মিনিটের মধ্যে প্রত্যেকটা নাম তোমরা একবার চোখ বুলাও এবং মনে রাখা, ঠিক আছে? আমার সাথে সাথে বলো, অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, আইসোসাইটিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সাকসিনাইল কোয়ে, সাকসিনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ম্যালোইক অ্যাসিড। এই 8টা নাম তোমাদের 3 মিনিট টাইম মুখস্থ করো। 8টা নাম, 8টা নাম, 8টা বিক্রিয়া। আটটা নাম, 8টা বিক্রিয়া। তোমাদের এই কঠিন চক্র আমি আজকে মুখস্থ করাই ছাড়বো। সিরিয়ালি মুখস্থ করতে হবে, সিরিয়ালি, সিরিয়ালি, সিরিয়ালি করতে হবে, কোনো মাফ নাই। সবাই একটু কমেন্টে লেখো তো, একটা পর একটা সবাই কমেন্টে লেখো, একটা পর একটা, একটা পর একটা সবাই কমেন্টে লেখো, এক একটা নাম কমেন্টে লেখো। অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড লিখে কমেন্ট করো, সাইট্রিক অ্যাসিড লিখে কমেন্ট করো, আইসোসাইটিক অ্যাসিড লিখে কমেন্ট করো, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড লিখে কমেন্ট করো সবাই, তাহলে মুখস্থ হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, তাহলেই হয়ে যাবে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সের ভিতরে এই কর্মকাণ্ডগুলো হবে। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, তোমাদের বইও আছে, তোমাদের বইও এটা আছে, সো টেনশনের কিছু নাই। সবাই সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিডের রিয়েল ফর্মুলাটা আমি চাচ্ছি। এখানে যে ফর্মুলা আছে এই ফর্মুলাতে চলবে না, সাইট্রিক অ্যাসিডের মেইন স্ট্রাকচার লাগবে আমার। এই যে দিস ইজ দ্য সাইট্রিক অ্যাসিড, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ সাইট্রিক অ্যাসিড। ওকে, এই যে খুবই ইজি, অতটা কঠিন না। সাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচার, কার্বন, 3টা কার্বন দিয়ে দিছে, এইদিকে প্রত্যেকটার মধ্যে COOH দিছে, এখানে 2টা হাত, এখানে ও, এখানে 2টা। তো খুবই ইজি, এতটা কঠিন না সাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচার। তো আমি সাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচারটা একটু কপি করে নিই, এটা লাগবে। তো এই সাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচারের মধ্যে একটা গুরু রহস্য লুকায় আছে, একটা গুরু রহস্য লুকায় আছে, এই জন্য এই চক্রটার নাম সাইট্রিক অ্যাসিড চক্র। ঠিক আছে, এর মধ্যে একটা গুরু রহস্য লুকায় আছে সাইট্রিক অ্যাসিডের মধ্যে। তো তুমি সবাই লিখতেছো কমেন্টে, সবাই কমেন্টে লিখে ফেলো আইসোসাইটিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক, ভেরি গুড, ভেরি গুড, আমি এটাই চাচ্ছিলাম, তোমরা সবাই কমেন্টে লিখে ফেলো। তো এই যে সাইট্রিক অ্যাসিড, এই যে সাইট্রিক অ্যাসিড, এই সাইট্রিক অ্যাসিডটা উৎপন্ন হয়, দেখো দ্বিতীয় ধাপে সাইট্রিক অ্যাসিড আছে। সাইট্রিক অ্যাসিডের সংকেতটা কেমন আমি তোমাদের সহজভাবে যদি লিখে দিই, কার্বন কিন্তু 3টা, কার্বন কিন্তু 3টা, 3টা কার্বন। কেমনে 3টা কার্বন হইলো, 3টা কার্বন কেমনে হলো সেটা আমি তোমাদেরকে পরে বলতেছি। আচ্ছা, তো দেখো 3টা কার্বন না 6টা কার্বন, সাইট্রিক অ্যাসিডের কার্বন 6টা। তো প্রত্যেকটা কার্বনে কটা করে হাত থাকে, প্রত্যেকটা কার্বন 4টা করে হাত থাকে, 4টা করে হাত থাকে, এই 4টা করে হাত। অর্গানিক কেমিস্ট্রি, অবশ্যই আমরা অর্গানিক কেমিস্ট্রি ঢুকে গেছি। এই চ্যাপ্টার পড়লে তোমার মনে হবে কি অর্গানিক কেমিস্ট্রি পড়তেছি আমরা। তো এই হাতগুলোর মধ্যে আমরা COOH বসাই দিব, এই হাতগুলোর মধ্যে আমরা COOH বসাবো, COOH, চোখ বন্ধ করে COOH বসাবো।
আর বাকি হাত যেগুলো আছে এগুলোর মধ্যে শুধুমাত্র এইচ দিয়ে আমরা ফিল আপ করবো। এগুলো আমাকে শুধু এইচ দিয়ে ফিল আপ করতে হবে। এইখানে যে হাতটা আছে এটা এইচ দিয়ে ফিল আপ না করে আমরা ওএইচ দিয়ে ফিল আপ করলাম। এটাকে আমরা ওএইচ দিয়ে ফিল আপ করলাম। এই ইজি, অত কঠিন না। তিনটা হাতে ডান পাশে বা যে কোনো এক পাশে সবগুলোকে আমরা সিডাব্লিউএইচ দিয়ে ফিল আপ করবো, অ্যাসিডোমূলক দিয়ে ফিল আপ করবো, এবং বাকিগুলোকে এইচ দ্বারা ফিল আপ করবো। জাস্ট মাঝখানে 2 নাম্বার কার্বন যেটা আছে সেই 2 নাম্বার কার্বনের মধ্যে আমরা ওএইচ দ্বারা ফিল আপ করবো। 2 নাম্বার কার্বন ভুললেও ভুল হবে, 1 2 3 4 4 নাম্বার কার্বন বলতে হবে, 5 6, ঠিক আছে? এইভাবে যাবে আর কি কার্বনের নাম্বারিংটা 1 2 3 4 হোয়াটএভার। তো এই যে দেখো, এই সাইট্রিক অ্যাসিড যেটা আমার আছে, এই সাইট্রিক অ্যাসিডের মধ্যে একটা দুইটা তিনটা কি মূলক আছে বলো? কার্বক্সিলিক গ্রুপ আছে। এগুলোকে কার্বক্সিলিক গ্রুপ বলে, কার্বক্সিলিক গ্রুপ বা অ্যাসিড গ্রুপ। কার্বক্সিলিক গ্রুপ আছে তিনটা কার্বক্সিলিক গ্রুপ, তাহলে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। এটাকে আমরা যদি ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড বলতে তাহলে আমরা ভুল হবে বলো? এটাকে যদি আমরা সাইট্রিক অ্যাসিড না ডেকে এটাকে আমরা যদি আমরা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড ডাকি তাহলে কি আমরা ভুল হবে বলো? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড ডাকলে এটাকে কিন্তু ভুল হবে না। তো ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সংক্ষেপে এটাকে আমরা কি বলতে পারি? TCA সাইকেল। তাহলে এই জন্য এই চক্রের মধ্যে সাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে বলে এটাকে সাইট্রিক অ্যাসিড সাইকেল বলতেছি। এই চক্রের মধ্যে আমরা তিনটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ যুক্ত সাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে বলে এটাকে আমরা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলতেছি। এখন ক্লিয়ার? এখন কি ক্লিয়ার আমার কথা? কোনো কনফিউশন আছে বলো? কনফিউশন থাকলে এখনই বলো, পরে কিন্তু বললে লাভ হবে না। পরে কিন্তু কনফিউশন থাকলে আমারও ঝামেলা তোমারও ঝামেলা, ঠিক আছে? কারো যদি কনফিউশন থাকে তাহলে এখনই বলে দাও যে ভাই বুঝি নাই। তাহলে এটাকে আমি ওইদিকে নিয়ে যাব। এই তাহলে এই ব্যাপারটা এখানে সাইট্রিক অ্যাসিডের মতো। এটা কিন্তু পরীক্ষায় পাই চলে আসে যে আবাসিক অণু বা রেসিডেন্সিয়াল মলিকিউল কোনটা, কোন অণুটাকে আবাসিক অণু বলে। এই অক্সালো অ্যাসিডিক অ্যাসিড অণুটাকে আবাসিক অণু বলে, কারণ সে আগে থেকে কোষে থাকে, সে আগে থেকে কোষের মধ্যে বিদ্যমান থাকে, সে আগে থেকে কোষের মধ্যে বিদ্যমান থাকে বলে তাকে আমরা আবাসিক অণু বলি, ঠিক আছে? তাহলে আমরা মেন রিঅ্যাকশনটা ওকে দিয়ে শুরু করব। আমরা প্রধান রিঅ্যাকশনটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দিয়ে শুরু করব। তাহলে চলো শুরু করি, শুরু করি আমরা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো আওয়ার অক্সালো অ্যাসিটেট লিখলেও চলবে, অক্সালো অ্যাসিটেট লিখলেই চলতো, যাক তোমাদের বইয়ের সাথে মিলানোর জন্য আমি এভাবে লিখলাম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যার কার্বন ছিল 4টা, অক্সালো অ্যাসিটিক এবং এটাকে আবাসিক অণু বলে, সেখানে আগে থেকেই থাকে, সে আগে থেকেই বিদ্যমান থাকে, এজন্য তাকে আমি আবাসিক অণু বলতেছি। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তার 4 কার্বন। এইটার সাথে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে মনে আছে আমার যে তৈরি হয়েছিল, অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছিল কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট, সেইখানে যুক্ত হবে। ওই ওই অ্যাসিটাইল কোয়ে এইখানে এসে যুক্ত হবে, যে 4 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে আমরা বানাইছিলাম সে এইখানে এসে যুক্ত হবে। তাহলে অ্যাসিটাইল কোয়ে কয় কার্বন? 2 কার্বন, সেইখানে যুক্ত হবে। ওইখানে যেখান থেকে তৈরি হয়েছিল অ্যাসিটাইল কোয়ে যুক্ত হওয়ার পর কার্বন হয়ে যাবে 4টা, এবং এই বিক্রিয়ায় পানি লাগবে। এই বিক্রিয়ায় কি লাগবে? পানি লাগবে, অবশ্যই লাগবে, পানি লাগবে। এবং এর ফলে 2 নম্বর উপাদান কে ছিল? অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের পর 2 নম্বর উপাদান ছিল কে? সাইট্রিক অ্যাসিড। এর ফলে 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড তৈরি হবে, সাইট্রিক অ্যাসিড তৈরি হবে, সাইট্রিক অ্যাসিড তৈরি হবে। এই হচ্ছে 1 নম্বর বিক্রিয়া, এটা হচ্ছে 1 নম্বর বিক্রিয়া।
সাইট্রিক অ্যাসিড তৈরি হয়। সাইট্রিক অ্যাসিডের কার্বন কয়টা? অবভিয়াসলি 6টা। অবভিয়াসলি 6টা কার্বন। অবভিয়াসলি 6টা কার্বন। কারণ কি আমরা টুয়াকে তো সংকেতও দেখে আসছি, এখানে খেয়াল করো অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড ছিল 4টা কার্বন, অ্যাসিটাইল কোয়ে ছিল 2টা কার্বন, 4 আর 2 6, 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড তৈরি হয়ে গেল। এবং এটা 3টা কার্বক্সিলিক গ্রুপ যুক্ত, এজন্য এটাকে টিসিএ চক্র বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেলও বলা হয়ে থাকে। আচ্ছা, সাইট্রিক অ্যাসিডের পরে আমরা কাকে পাইছি? সাইট্রিক অ্যাসিডের পরে আমরা রিঅ্যাকশনে পাইছি আইসোসাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, কি পাইছি আমরা? আইসোসাইট্রিক অ্যাসিড পাইছি। এবং এখানে একটা উভমুখী রিঅ্যাকশন হবে। আচ্ছা, একমুখী কোনগুলা উভমুখী কোনগুলা এগুলো আমরা পরেও দেখতে পারতাম, আচ্ছা এখনই দিয়ে দিই। এখানে একটা উভমুখী রিঅ্যাকশন চলবে। এখন তৈরি হবে আইসোসাইট্রিক অ্যাসিড। আমি আমি এনজাইমের নাম পরে দিব, আমি এনজাইমের নাম পরে দিব। আইসোসাইট্রিক অ্যাসিড, আওয়ার সিটি ইজ থেকে আইসোসাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড তৈরি হবে। ওকে, আইসোসাইট্রিক অ্যাসিড তৈরি হওয়ার পরে এখন হচ্ছে এটা হচ্ছে 2 নাম্বার রিঅ্যাকশন, এটা হচ্ছে 2 নাম্বার রিঅ্যাকশন। এখন 3 নাম্বার রিঅ্যাকশন, এটা আবার একমুখী যাবে। ঠিক আছে, আনটিল 6 নাম্বার রিঅ্যাকশন, আনটিল 6 নাম্বার রিঅ্যাকশন সব এখন একমুখী যাবে। এখন একমুখী রিঅ্যাকশন আইসোসাইট্রিক অ্যাসিড। আইসোসাইট্রিক অ্যাসিডের পরে কি ছিল? আওয়ার সিটি ইজ কেপ্ট, কেপ্ট তাহলে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। তাহলে কেপ থেকে মনে রাখবো আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, আলফা কিটো, এই যে কিটো থেকে কেপ্ট, আলফা কিটো গ্লুটারেট বা গ্লুটারিক অ্যাসিড, আলফা কিটো গ্লুটারেট বা গ্লুটারিক, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। একজন বলছে উভমুখী বিক্রিয়া কি? এই প্রশ্ন ইন্টার ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্টের, এখন তোমার সেকেন্ড ইয়ার করা উচিত না। ঠিক আছে, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। এরপরে আবারও একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া মানে যেটা একদিকে যাবে। উভমুখী বিক্রিয়া মানে উৎপাদ বিক্রিয়কে পরিণত করে, বিক্রিয়ক উৎপাদে পরিণত হতে পারে। ঠিক আছে, আওয়ার সিটি ইজ কেপ্ট সেফ এন্ড সিকিউর, সেফ থেকে ছিল সাকসিনাইল কোয়ে, তাহলে এবার আসবে সাকসিনাইল কোয়ে, এবার আসবে সাকসিনাইল কোয়ে, সাকসিনাইল কোয়ে, সাকসিনাইল কোয়ে, সাকসিনাইল, সাকসিনাইল কোয়ে। এটা কয় নাম্বার রিঅ্যাকশন? 4 নাম্বার রিঅ্যাকশন। তাহলে এটা ছিল 3 নাম্বার রিঅ্যাকশন, এটা ছিল 4 নাম্বার রিঅ্যাকশন। সাকসিনাইল কোয়ে থেকে কি তৈরি করবে? সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড তৈরি করবে, সাকসিনিক অ্যাসিড। সাকসিনাইল কোয়ে থেকে তৈরি হবে সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক, সাকসিনিক অ্যাসিড। এটা কয় নাম্বার রিঅ্যাকশন? এটা 5 নাম্বার রিঅ্যাকশন, 5 নাম্বার রিঅ্যাকশন। তাহলে আওয়ার সিটি ইজ কেপ্ট সেফ এন্ড সিকিউর ফ্রম মনস্টার্স, ফ্রম মনস্টার্স। তাহলে ফ্রম থেকে ফিউমারিক অ্যাসিড, তাহলে এখান থেকে কি তৈরি হবে? 6 নাম্বার রিঅ্যাকশন ফিউমারিক অ্যাসিড। এবং মনে রাখা ভালো 6 নাম্বার রিঅ্যাকশনটা উভমুখী, এটা একটা উভমুখী বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এখানে 2 নাম্বার রিঅ্যাকশন ছিল উভমুখী, 6 নাম্বার রিঅ্যাকশন উভমুখী, এবং এখানে তৈরি হবে ফ্রম মনস্টার্স, তার মানে ফিউমারিক অ্যাসিড। এখান থেকে তৈরি হবে ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক, ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড তৈরি করবে। ফিউমারিক অ্যাসিডের পরে যে রিঅ্যাকশনটা, এটাও হবে উভমুখী রিঅ্যাকশন। এখানে যে রিঅ্যাকশনটা হবে এটা উভমুখী রিঅ্যাকশন। 6 নাম্বার রিঅ্যাকশন ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিডের 6 নাম্বার রিঅ্যাকশন, এটাও হবে উভমুখী। ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড বা ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড বা ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। এবং এর পরের রিঅ্যাকশনটাও, পরে যে সর্বশেষ রিঅ্যাকশন যেটা 8 নাম্বার রিঅ্যাকশন, যেটার মাধ্যমে চক্রটা কমপ্লিট হবে, এটাও উভমুখী। পরে যে রিঅ্যাকশনটা 8 নাম্বার রিঅ্যাকশন, এটা উভমুখী রিঅ্যাকশন, যেটাতে চক্র আবার অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে, এটা আবার পুরো অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে। তাহলে এখন খেয়াল করো টোটাল রিঅ্যাকশন হচ্ছে 8টা। ওইটাই আমি আগে যে চক্রটা লিখছিলাম ওইটাকে আবার এখানে লিখছি ঘুরায়। কিভাবে? অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড তার সাথে অ্যাসিটাইল কোয়ে যুক্ত হয়ে 6 আর 2 এ 4 আর 2 এ 6 তৈরি করলো সাইট্রিক অ্যাসিড, এখানে পানি লাগছে। তারপর হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড, তারপর আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, তারপর সাকসিনাইল কোয়ে, তারপর সাকসিনিক অ্যাসিড, তারপর ফিউমারিক অ্যাসিড, তারপর ম্যালিক অ্যাসিড, তারপরে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, এভাবে করতে থাকবে। ওই 6টা জিনিস, ওই 6টা জিনিস যদি মনে রাখো তাহলেই হয়ে যাবে। ওই সরি 8টা, ওই 8টা। আচ্ছা, তার মধ্যে মনে রাখবা 2 6 7 8, 2 6 7 8 বা আরেকটা সহজ উপায়, প্রথম রিঅ্যাকশনটা একমুখী হবে, পরের রিঅ্যাকশনটা উভমুখী, আর লাস্টের 3টা হচ্ছে উভমুখী। মনে রাখার টেকনিক কি? প্রথম রিঅ্যাকশন একমুখী দিয়ে শুরু হবে, 2 নাম্বারটা উভমুখী, আর লাস্টের 3টা উভমুখী।
তাহলে 2 নাম্বার এবং লাস্টের তিনটা উভমুখী এভাবে মনে রাখো। 2 এবং লাস্টের তিনটা উভমুখী। লাস্টের তিনটা উভমুখী মানে 6 7 8 উভমুখী। এভাবে মনে রাখতে পারি আমরা। 2 নাম্বার এবং লাস্টের তিনটা উভমুখী। 2 নাম্বার এবং লাস্টের তিনটা উভমুখী। মনে থাকবে? সবাই কমেন্টে লেখো। 2 নাম্বার এবং লাস্টের তিনটা বিক্রিয়া উভমুখী। সবাই কমেন্টে লেখো। 2 নাম্বার এবং লাস্টের তিনটা বিক্রিয়া উভমুখী। 2 নাম্বার এবং লাস্টের তিনটা বিক্রিয়া উভমুখী। এটা আমি এখানে লিখে দিই। 2 নাম্বার এবং লাস্টের তিনটা বিক্রিয়া উভমুখী। 2 নং ও লাস্টের তিনটা বিক্রিয়া উভমুখী। 2 নং ও শেষ তিনটি বিক্রিয়া, শেষ তিনটি বিক্রিয়া বলতে কত নম্বর বিক্রিয়াকে বুঝাইছে? 6 7 এবং 8 নম্বর বিক্রিয়া উভমুখী। এগুলো কিন্তু এমসিকিউতে আসে, আর বাকি সবগুলো একমুখী। এখন তোমরা বুঝতে পারবা যে কোনটা কোন বিক্রিয়া। ঠিক আছে, কোনটা কোন বিক্রিয়া। 2 নং বিক্রিয়া মানে কি? 2 নং বিক্রিয়া মানে হচ্ছে আইসোসাইটিক অ্যাসিডের বিক্রিয়া। আইসোসাইটিক অ্যাসিডের বিক্রিয়া 6 7 8 6 7 8, তার মানে 6 7 8 6। আচ্ছা একটা মিনিট, 2 নাম্বার বিক্রিয়া মানে ছিল হচ্ছে সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড তৈরি। হ্যাঁ সরি, এইটা তো 2। এই যে এইটা হচ্ছে 2 নাম্বার বিক্রিয়া। তারপরে 3 4 5 6 7 8, তাহলে 6 7 8 এদের বিক্রিয়াগুলা কি দেওয়া হবে? এদের বিক্রিয়াগুলা উভমুখী হবে। অর্থাৎ সাইট্রিক অ্যাসিড থেকে যখন আইসোসাইট্রিক অ্যাসিড যাবে ওরা হচ্ছে উভমুখী বিক্রিয়ার দিকে যাবে। তারপরে সাকসিনিক অ্যাসিড থেকে যখন ফিউমেরিক অ্যাসিড যাবে ওটা উভমুখী বিক্রিয়া যাবে। ফিউমেরিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড যাবে উভমুখী বিক্রিয়ায়। ম্যালিক অ্যাসিড থেকে যখন আবার ওই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে সেটা আবার উভমুখীতে যাবে। ঠিক আছে, এখান থেকে দেখে কিন্তু বুঝে ফেলতে পারছে 2 নাম্বার এবং 6 7 8 নাম্বার হচ্ছে উভমুখী, আর বাকিগুলো হচ্ছে একমুখী। ভাবছিলাম অনেক কয়দিন বই দেখা, এখন দেখি বাচ্চা বাচ্চা মানে কি? ওকে, ভেরি গুড। এবার দেখো, এবার আরেকটা কথা মনে রাখবা। এবার আরেকটা পয়েন্ট তোমার লিখে রাখো, সেটা হচ্ছে 3 4 5 6 8 এই কয়টা? 3 4 5 6 8 3 4 5 6 8 এই যে কয়টা বিক্রিয়া, এই বিক্রিয়াগুলা হচ্ছে গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এগুলা হচ্ছে শক্তি উৎপাদনের বিক্রিয়া। এগুলো হচ্ছে শক্তি উৎপাদনের বিক্রিয়া। এগুলো হচ্ছে শক্তি উৎপাদনের বিক্রিয়া। মনে রাখতে হবে এগুলো হচ্ছে শক্তি উৎপাদনের বিক্রিয়া। 3 4 5 6 8 এগুলো হচ্ছে শক্তি উৎপাদনের বিক্রিয়া। এর মানে কি? এর মানে হচ্ছে এইসব বিক্রিয়াগুলো থেকে এটিপি, এনএডিপি, H2 এবং FADH2 তৈরি হবে। ঠিক আছে, এখান থেকে তৈরি হবে। তাহলে দেখো 3 4 5 6 8 3 4 5 6 8 এটা আসলে মনে রাখার কোনো টেকনিক নাই। 3 4 5 6 8 3 4 5 6 8 3 4 5 6 8 এই পাঁচটা বিক্রিয়া। আসলে কেমনে মনে রাখি? 3 4 5 6 8 এখানে পাঁচটা রিঅ্যাকশন আছে, এবং এই 5 নাম্বার রিঅ্যাকশনটাকে আমি গোল্লা দিছি এবছর একটা কারণ আছে। মানে এখানে এটিপি তৈরি হবে, এখানে এটিপি তৈরি হবে। এই 5 নাম্বার রিঅ্যাকশনে এটিপি তৈরি হবে। এইজন্য আমি এই রিঅ্যাকশনটাকে একটু গোল্লা দিছি, স্পেশাল গুরুত্ব দিছি। এখান থেকে এটিপি তৈরি হবে। 3 আর 4 এ তৈরি হবে হচ্ছে NADH2, 6 এ তৈরি হবে FADH2, আর 8 এ তৈরি হবে হচ্ছে NADH2। এখন এটাকে তোমাদের কিভাবে মনে রাখানো যায়? 3 4 5 6 8 এটা তো এমনি মনে থাকার কথা। 3 4 5 6 8 শক্তি উৎপাদনের বিক্রিয়া। 3 4 5 6 8 শক্তি উৎপাদনের বিক্রিয়া। ঠিক আছে, দেখো কেমনে। 3 নাম্বার বিক্রিয়া হচ্ছে আইসোসাইটিক অ্যাসিড থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। আইসোসাইটিক অ্যাসিড থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড 3 নাম্বার থেকে 4 নাম্বার যায় আবার বিক্রিয়া। তো এই বিক্রিয়ায় কি হবে? দেখো এই বিক্রিয়ায় NAD+ থেকে NADH2 তৈরি হবে। এই জন্য এটাকে শক্তি উৎপাদনের বিক্রিয়া বলছি। এবং এই বিক্রিয়ায় আমি আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস পাবো, সেটা কি? এই বিক্রিয়ায় হচ্ছে আমি কার্বন ডাই অক্সাইড পাবো। এই বিক্রিয়ায় আমি কার্বন ডাই অক্সাইড পাবো। তাহলে দুইটা কার্বন ডাই অক্সাইড, কিন্তু ক্যাপচার কিন্তু দুইবার চলতেছে। তাহলে 3 4 3 4 5 6 8। ঠিক আছে, আমরা যদি সামনে আগাই 3 4 5 6 8, তাহলে 3 4 5 6 3 4 5 6 8 এভাবে মনে রাখি। 3 4 5 6 8 3 4 5 6 8 এভাবে মনে রাখি। তাহলে 4 নাম্বার বিক্রিয়া চলে যাই। দেখো প্রথম দুইটা থেকে NADH2 তৈরি হবে, এখান থেকে NADH2 তৈরি হবে, এখান থেকে NADH2 তৈরি হবে, এখান থেকে কি তৈরি হবে? NADH2 তৈরি হবে। তাহলে NAD+ থেকে NADH2
তৈরি হবে এবং এই বিক্রিয়া থেকেও আমি একটা কার্বন ডাই অক্সাইড পাবো, এই বিক্রিয়া থেকেও আমি একটা কার্বন ডাই অক্সাইড পাবো। তাহলে টোটাল কার্বন ডাই অক্সাইড কিন্তু আমি 4টা পেয়ে গেলাম, আর আগে 2টা, তাহলে 6টা। কার্বন ডাই অক্সাইড শেষ, আর কার্বন ডাই অক্সাইড লাগবে না, আর কার্বন ডাই অক্সাইড লাগবে না, কার্বন ডাই অক্সাইডের ঘটনা শেষ। এখান থেকে একটা NADH2, এখান থেকে একটা NADH2, তোমার টোটাল NADH2 পেলাম কিন্তু আমি 4টা, কারণ ক্যাপ চক্র দুইবার হচ্ছে, কিন্তু ক্যাপ চক্র কিন্তু দুইবার হচ্ছে, কারণ 2টা অ্যাসিটাইল কোয়ে, তাহলে ক্যাপ চক্র দুইবার হচ্ছে। এই অ্যাসিটাইল কোয়ে তৈরির সময় কি আমি কার্বন ডাই অক্সাইড পাইছি না? কয়টা কার্বন ডাই অক্সাইড পাইছি? 2 কার্বন ডাই অক্সাইড পাইছি। এখানে পেলাম আরো 2 2 4টা, তাহলে কার্বন ডাই অক্সাইড কার তৈরি হবে বলো, কুইকলি বলো। আর কি কার্বন ডাই অক্সাইড তৈরি হবে? আর কি কার্বন ডাই অক্সাইড তৈরি হবে বলো? আর কার্বন ডাই অক্সাইড তৈরি হবে না। খেয়াল করো, এখানে ছিল সাকসিনাইল কোয়ে, এখানে আছে সাকসিনিক অ্যাসিড। তাহলে সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড, তাহলে কে বের হইছে বলো তো? একটা কোয়ে বের হয়ে গেছে, একটা কোয়ে রিলিজ হইছে, এটা লিখতে হবে। এটা লিখতে হবে যে একটা কোয়ে মুক্তি পাইছে, একটা কোয়ে মুক্তি পাইছে, এটা লিখে দিতে হবে। সাকসিনাইল কোয়ে থেকে একটা কোয়ে মুক্তি পায়, সাকসিনিক অ্যাসিড তৈরি হইছে। না মানে হ্যাঁ না, আচ্ছা। তারপরে দেখো, এই ধাপে এটিপি তৈরি হবে। 5 নাম্বার রিঅ্যাকশনটাকে আমি মানে বলছিলাম, মার্ক করছিলাম। এই ধাপে একটা এটিপি তৈরি হবে, এই ধাপে একটা এটিপি তৈরি হবে, এই ধাপে একটা এটিপি তৈরি হবে। এই 5 নাম্বার পার্টটাকে আমি বক্স করছিলাম, মধ্যবর্তী ধাপ, 5টা রিঅ্যাকশনের মধ্যবর্তী রিঅ্যাকশন বক্স করছিলাম, কারণ এখানে এটিপি পাবো, এই দুটোই পাবো NADH2, এখানে পাবো এটিপি, এবং এখানে পাবো FADH2, এখানে পাবো NADH2। তাহলে এবার আসি আমরা 6 নাম্বার রিঅ্যাকশনে। 6 নাম্বার রিঅ্যাকশনে আমরা কি পাবো? 6 নাম্বার রিঅ্যাকশনে আমরা পাবো FADH2। 6 নাম্বার রিঅ্যাকশনে আমরা কি পাবো? FAD প্লাস পরিণত হবে FADH2 তে। FAD প্লাস তৈরি হবে FADH2 তে। FADH2 লেখাটা আসলে উচিত না, এখানে FADH2 লেখা উচিত না, এখানে আমরা একটু ঠিক করি, NADH প্লাস H প্লাস লিখি, একটু ঠিক করি আমরা, NADH প্লাস H প্লাস লিখি, এটা লেখা উচিত। FADH2 লিখবো না আমরা লিখবো FADH প্লাস H প্লাস। গেল। 7 নাম্বার রিঅ্যাকশনে কি কিছু হবে? 7 নাম্বার রিঅ্যাকশনে কিছু হবে না। কেন হবে না? কারণ 7 নাম্বার রিঅ্যাকশনে পানি ঢুকছে, 7 নাম্বার রিঅ্যাকশনে পানি ঢুকছে। আর 8 নাম্বার রিঅ্যাকশনে আবার NADH2 তৈরি হবে, 8 নাম্বার রিঅ্যাকশনে আবার NADH2 তৈরি হবে। তাহলে NAD প্লাস NADH NADH প্লাস H প্লাস। খেয়াল করো, তাহলে NADH2 তৈরি হইলো একবার, দুইবার, তিনবার, তাহলে 3 দুগুণে 6টা। FADH2 তৈরি হলো একবার মানে 2টা, ATP তৈরি হলো একবার মানে 2টা। এই হচ্ছে কথা। তাহলে এখন যদি আমরা এখানে 3 4 6 3 4 5 6 8 কে একসাথে করি, তাহলে 3 এর উপরে লিখবো আমি N, 4 এর উপর লিখবো N, 5 এর উপর লিখবো A, 6 এর উপর লিখবো F, আর N এর উপর লিখবো N। এর মানে তোমরা বুঝছো? এর মানে হচ্ছে এই 3 নাম্বার আর 4 নাম্বার বিক্রিয়া থেকে NADH2 তৈরি হয়েছে, 5 নাম্বার বিক্রিয়া থেকে ATP তৈরি হয়েছে, 6 নাম্বার বিক্রিয়া থেকে FADH2 তৈরি হয়েছে, আর 8 নাম্বার বিক্রিয়া থেকে NADH2 তৈরি হয়েছে। এটা কয়েকবার লিখলেই তুমি পারবা। আমি যেভাবে ধাপে ধাপে পড়াচ্ছি এভাবে তুমি যদি কয়েকবার লেখো তোমার জন্য ইজি হয়ে যাবে। আসো এবারে এনজাইম, সব শেষ মোটামুটি, বাকি আছে এনজাইম। এইখানে এনজাইমের নামগুলো বসানোটা একটু ডিফিকাল্ট, এখানে এনজাইমের নামগুলো বসানো। দেখি তো আগে এনজাইমের নামগুলো আমি কিভাবে লিখছিলাম, কি রং দিয়ে লিখছিলাম? এনজাইমের নামগুলো হলুদ রং দিয়ে লিখছিলাম, তাহলে হলুদ রং ব্যবহার করতে হবে এনজাইমের নামের জন্য। এনজাইমের নামের জন্য হলুদ রং ব্যবহার করতে হবে। আসো, সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইটিক অ্যাসিড তৈরি করার সময় অ্যাকোনিটেস এনজাইম লাগে। এখানে এই এনজাইমের নামগুলোই যত বিভৎস, এইটাই হচ্ছে যত বিভৎস, তাছাড়া সবই সহজ। অ্যাকোনিটেস এনজাইম লাগে, অ্যাকোনিটেস এনজাইম এই 2 নাম্বার বিক্রিয়ায়। আইসোসাইটিক অ্যাসিড থেকে ও এখানে আবার আছে অক্সালোএসিটিক অ্যাসিড থেকে যখন সাইট্রিক অ্যাসিড তৈরি করছে তখন তোমার সাইট্রেট সিনথেসিস এনজাইম লাগছে, তখন লাগছে সাইট্রেট সিনথেসিস এনজাইম। সাইট্রেট সিনথেসিস মানে তৈরি করা, সিনথেটেস, সাইট্রেট সিনথেটেস এনজাইম লাগছে। আচ্ছা, আলফা কেটোগ্লুটারিক অ্যাসিড থেকে যখন আইসোসাইটিক অ্যাসিড থেকে যখন আলফা কেটোগ্লুটারিক অ্যাসিড তৈরি করছে তখন দেখো এইখানে কি হাইড্রোজেন বাদ হয়ে গেছে, তাহলে ডিহাইড্রোজিনেস। এই টাইপের বিক্রিয়া থাকলে আমরা কি বলি? ডিহাইড্রোজিনেস। এই টাইপের বিক্রিয়া থাকলে আমরা কি বলি? ডিহাইড্রোজিনেস। তাহলে আইসোসাইট্রিক ডিহাইড্রোজিনেস, আইসোসাইট্রিক ডিহাইড্রোজিনেস। তাহলে এখানে আমি শুধু ডিহাইড্রোজিনেস হাইড্রো, তোমরা যদি শুধু ডিহাইড্রোজিনেস লেখো তাহলে কাটা যাবে না, তোমরা যদি শুধু ডিহাইড্রোজিনেস লেখো তাহলে তোমরা কিন্তু কাটা যাবে না। তেমনি এখানেও ডিহাইড্রোজিনেস, এখানেও কি ডিহাইড্রোজিনেস, এই ডিহাইড্রোজিনেস লিখলে তোমার নাম্বার কাটা যাবে না, ভুলও করা যাবে না। ঠিক আছে? তেমনি এখানেও ডিহাইড্রোজিনেস লেখো, এখানেও লেখো ডিহাইড্রোজিনেস,
ডিহাইড্রোজিনেস। এই ডিহাইড্রোজিনেসের নাম হবে ম্যালেট ডিহাইড্রোজিনেস। ম্যালেট ডিহাইড্রোজিনেস। এই ডিহাইড্রোজিনেসটার নাম হবে আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেস। এই ডিহাইড্রোজিনেসটার নাম হবে সাইট্রিক অ্যাসিড ডিহাইড্রোজিনেস বা সাইটেড ডিহাইড্রোজিনেস। গেল। সাকসিনিক অ্যাসিড থেকে সাকসিনিক অ্যাসিড তৈরি হয়েছে, তাইলে এখানে হবে সাকসিনাইল সাকসিনাইল কোয়ে সিনথেটেস বা সাকসিনিক সিনথেটেস। এখানে তৈরি হবে সাকসিনিক সিনথেটেস। এখানে যে এনজাইমটা লাগবে তার নাম হবে সাকসিনিক সিনথেটেস। সিনথেটেস মানে সিনথেসিস করছে, সিনথেটেস। আচ্ছা, সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড, এখানেও কিন্তু ডিহাইড্রোজিনেস। এখানে চোখ বন্ধ করে ডিহাইড্রোজিনেস, ডিহাইড্রোজিনেস, চোখ বন্ধ করে ডিহাইড্রোজিনেস, কারণ এখানে FADH2 H2 বিক্রিয়া হয়েছে। এবং এখানে নাম যদি পুরোপুরি লিখতে চাই তাহলে সাকসিনিক বা সাকসিনেট ডিহাইড্রোজিনেস, সাকসিনেট ডিহাইড্রোজিনেস। ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড তৈরি হয়েছে। এখন ফিউমারিক অ্যাসিড থেকে কি পাইছি, ম্যালিক অ্যাসিড পাইছি। এখানে ফিউমারেজ এনজাইম লাগবে, এখানে লাগবে ফিউমারেজ এনজাইম, এটা একটু মুখস্থ করতে হবে। এখানে হচ্ছে ফিউমারেজ এনজাইম, ফিউমারেজ এনজাইম, আর বাকি আর কিছু নাই। এই এনজাইমের নামগুলো এখানে একটু বিটগুলো টাইপের, এখানে একটু বিটগুলো টাইপের, 5-6 ডিফারেন্ট, শুধু 5 নম্বর বিক্রিয়া, 6 নম্বর বিক্রিয়া, হ্যাঁ ডিফারেন্ট কেন। এই হচ্ছে পুরো চক্র। তাহলে কয়েকটা স্টেপে আমরা পড়ছি। প্রথমে কি করছি, প্রথমে আমরা কোনগুলো একমুখী কোনগুলো উভমুখী দেখছি। উভমুখী গুলো 2 আর লাস্টে 3টা, 2 6 7 8, এই হচ্ছে উভমুখী। তারপর আমরা কি করছি, কোথায় কোথায় শক্তি তৈরি হচ্ছে, কোথায় কোথায় শক্তি তৈরি হচ্ছে, 3 4 5 6 8, 3 4 5 6 8, এর মধ্যে 3 আর 4 এ NADH2 তৈরি হয়েছে, 5 ATP তৈরি হয়েছে, 6 FADH2 তৈরি হয়েছে, আর 8 এ লাস্টের বিক্রিয়া NADH2 তৈরি হয়েছে। ঠিক আছে, যেখানে NADH2 তৈরি হয়েছে সেখানে ডিহাইড্রোজিনেস এনজাইম লাগবে। আর ডিহাইড্রোজিনেস মানে এগুলো তো শেষ, এনজাইমে আসে, ডিহাইড্রোজিনেস এনজাইম লাগবে। ডিহাইড্রোজিনেস এনজাইম 4 জায়গায় লাগবে, 3 এ লাগবে, 4 এ লাগবে, 6 এ লাগবে, আর 6 এ লাগবে, 8 এ লাগবে। আর ডিহাইড্রোজিনেস এনজাইম গুলোর নাম কেমনে করতে হবে আমরা কিন্তু জানি, যার সাথে বিক্রিয়া করছে তার নাম যুক্ত করে, যেমন আইসোসাইটিক অ্যাসিড ডিহাইড্রোজিনেস বা আইসোসাইটেড ডিহাইড্রোজিনেস। এই ডিহাইড্রোজিনেস নাম কি, আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেস। এই ডিহাইড্রোজিনেসটার নাম কি, সাকসিনেট ডিহাইড্রোজিনেস। এই ডিহাইড্রোজিনেসটার নাম কি, ম্যালেট ডিহাইড্রোজিনেস। গেল। 7 নম্বর বিক্রিয়ায় ফিউমারেস। আর এখানে আছে আর এই দেখো, এই উল্টা দুটো বিক্রিয়া, 1 আর 5 উল্টা দুটো বিক্রিয়া, এই মাথায় দুটো বিক্রিয়া সিনথেসিস এনজাইম লাগছে, এই মাথার বিক্রিয়া এই মাথার বিক্রিয়া সিনথেসিস লাগছে। এইভাবে করলে তুমি মনে রাখতে পারো যে এই মাথার দুটো বিক্রিয়ার মধ্যে সিনথেসিস লাগছে, অর্থাৎ সাইট্রিক অ্যাসিড তৈরি আর সাকসিনিক অ্যাসিড তৈরি, দুইটা দন্তা সংযুক্ত অ্যাসিড তৈরি করার সময় আমার সিনথেসিস এনজাইম লাগছে। তুমি যদি সিনথেসিসও লিখে দিয়ে আসতে পারো তো তোমার মার্ক তুমি পাবা। আর অ্যাকুইনেটেস আর ফিউমারেস এই দুটো ব্যতিক্রম, অ্যাকুইনেটেস আর ফিউমারেস এই দুটো হচ্ছে ব্যতিক্রম। 2 নম্বরে অ্যাকুইনেটেস আর 7 নম্বরে ফিউমারেস। এর মনে রাখার টেকনিক আছে, প্রথম বিক্রিয়াটা সিনথেসিস গেল, এই বিক্রিয়া সিনথেসিস, তারপরে বিক্রিয়াটা ভিন্নধর্মী নাম ছিল অ্যাকুইনেটেস, আর লাস্টের আগে বিক্রিয়া একটা ভিন্নধর্মী নাম হচ্ছে ফিউমারেস। ফিউমারেস তো এমনি মনে থাকবে ফিউমারিক অ্যাসিড, তখন দেখবা সব তুমি মিলাই ফেলবা, সব তুমি যখন মিলাই ফেলছো তখন দেখবে এই জায়গাটা ফাঁকা এই জায়গাটা ফাঁকা, তুমি মিলাইতে পারছো না, তখন তুমি মনে রাখবা ফিউমারিক অ্যাসিড থেকে ফিউমারেস এনজাইম ব্যবহার হয়েছিল, আর এখানে অ্যাকুইনেটেস এনজাইম ব্যবহার হয়েছিল। এভাবে তুমি মিলাইতে পারবা। ঠিক আছে, এভাবে তুমি মিলাইতে পারবা। তাহলে এই পুরো পার্টটাকে যদি আমি আবার একটু লিখি, এই পুরো পার্টটা যদি আমি আবার একটু লিখি শুধুমাত্র এনজাইমের জন্য, তোমাদের একবার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে ছিল হচ্ছে অক্সালো অ্যাসিটেট, অক্সালো অ্যাসিটেট, অক্সালো অ্যাসিটেট, এটা ছিল প্রথম রিঅ্যাকশন। প্রথম রিঅ্যাকশন থেকে তৈরি হয়েছে সাইট্রেট, সাইট্রিক অ্যাসিড তৈরি হয়েছে। এরপর রিঅ্যাকশনটা 2 নাম্বার রিঅ্যাকশন, আসলে 1 নাম্বার রিঅ্যাকশন আর 2 নাম্বার রিঅ্যাকশন, দুই রিঅ্যাকশনের উভয়মুখী, 2 নাম্বার রিঅ্যাকশনের উভয়মুখী, আইসোসাইটেট, আইসোসাইটেট। এরপরে 3 নাম্বারটা একমুখী। 3 নম্বরে কি হয়েছে, আইসোসাইটিক অ্যাসিড থেকে আওয়ার সিটি ইজ কেপ্ট, তাহলে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, আলফা কিটো গ্লুটারেট, আলফা কিটো গ্লুটারেট, আলফা কিটো গ্লুটারেট। এরপরটা একমুখী, তাহলে এটা ছিল 3 নাম্বার রিঅ্যাকশন, এটা হচ্ছে 4 নাম্বার রিঅ্যাকশন। আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে আওয়ার সিটি ইজ কেপ্ট সেফ এন্ড সিকিউর, সাকসিনাইল কোয়ে, সাকসিনাইল কোয়ে, সাকসিনাইল কোয়ে। এরপরটাও 5 নাম্বার রিঅ্যাকশন, এটাও হচ্ছে একমুখী, সাকসিনেট, সাকসিনিক অ্যাসিডকে আমরা সাকসিনেট ডাকতে পারি। তারপর 6 নাম্বার রিঅ্যাকশন, 6 নাম্বার রিঅ্যাকশনে তৈরি হবে ফিউমারেট, আওয়ার সিটি ইজ কেপ্ট সেফ এন্ড সিকিউর ফ্রম থেকে মনে রাখবো ফিউমারেট, ফিউমারেটের পরে হচ্ছে ম্যালিক অ্যাসিড বা ম্যালেটের পরে যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশন থেকে কিন্তু আবার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আমি ফেরত পাবো, অক্সালেট। এটা হচ্ছে 8 নাম্বার রিঅ্যাকশন। তাহলে 7 নাম্বার রিঅ্যাকশন, 6 নাম্বার রিঅ্যাকশন। এখন মনে রাখতে হবে এই কোন রিঅ্যাকশন গুলো উভমুখী, কোন রিঅ্যাকশন গুলো উভমুখী।
2 নাম্বার রিঅ্যাকশন উভমুখী, 6 নাম্বার রিঅ্যাকশন উভমুখী, 7 নাম্বার রিঅ্যাকশন উভমুখী, 8 নাম্বার রিঅ্যাকশন উভমুখী। তাহলে 2 4 2 6 7 8 এগুলো হচ্ছে উভমুখী। তাহলে এই হচ্ছে একটা স্টেপ, এই হচ্ছে একটা স্টেপ। তারপরে দেখো আমরা কোথায় কোথায় এনজাইম পাইছিলাম বা কোথায় কোথায় শক্তি পাইছিলাম, কোথায় কোথায় শক্তি পাইছিলাম। দেখো আমি এটা ছোটটা ফ্লোচার্ট দিচ্ছি তোমাদেরকে। আমরা 3 4 5 6 8 3 4 5 6 8 আমরা পাইছিলাম। 3 নাম্বারে আমরা পাইছিলাম NaDH2, 3 নাম্বার পাইছিলাম হচ্ছে NaDH2, 4 নাম্বারে পাইছিলাম আমরা NaDH2, 5 নাম্বার পাইছিলাম আমরা ATP, 6 নাম্বারে পাইছিলাম হচ্ছে FADH2, FADH2 এবং 7 নাম্বারে পাই নাই কিছু, 8 নাম্বারে পাইছিলাম আমরা একটা NaDH2। আরেকটা স্টেপ হয়ে গেল। এখন এনজাইম বসানোর পালা। দেখো সাইট্রিক অ্যাসিড তৈরি করার সময় সাইটের সিনথেটেস এনজাইম ব্যবহার হয়েছে, সাইট্রিক অ্যাসিড তৈরি করার সময় সাইটের সিনথেটেস এনজাইম ব্যবহার হয়েছে। তাহলে সিনথেটেস 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 এনজাইম ব্যবহার হয়েছে। মনে রাখার টেকনিকটা তোমাদের দেখাচ্ছি যে কিভাবে কিভাবে তোমরা মনে রাখতে পারবা। তোমার চক্র আকারে লিখতে গেলে সময় যায়, তো এইভাবে করে যদি তোমরা করতে পারো তো তোমাদের সময়ও বাঁচবে, তোমরা প্র্যাকটিস করতে পারবা। তুমি যখন বাসায় প্র্যাকটিস করো তখন এইভাবে প্র্যাকটিস করবা, আর পরে এটাকে গোল করে দিলেই হবে। সিনথেটেস। তারপরে দেখো সহজগুলো করে দিচ্ছি। এখানে NaDH2 আছে, তাহলে এখানে হচ্ছে NaDH2 যেহেতু আছে তাহলে এখানে আমরা ডিহাইড্রোজিনেস, ডিহাইড্রোজিনেস, তাহলে এখানেও ডিহাইড্রোজিনেস, এখানেও ডিহাইড্রোজিনেস, এখানেও ডিহাইড্রোজিনেস, ডিহাইড্রোজিনেস বলে দিলাম। তাহলে এটিপিটা বাকি থাকলো। এটিপি তৈরির সময় একটা জিনিস খেয়াল করো, 5 নাম্বার রিঅ্যাকশন না, 1 নাম্বার রিঅ্যাকশনে সিনথেটেস ছিল, 5 নাম্বার রিঅ্যাকশনে সিনথেটেস থাকবে, 5 নাম্বার রিঅ্যাকশনে সিনথেটেস থাকবে। তোমাদের বলছিলাম যে এই মাথার এই মাথা হচ্ছে সিনথেটেস। তাহলে কয় নাম্বার বাকি থাকলো? দেখো এইটা বাকি থাকলো আর এইটা বাকি থাকলো, এইটা বাকি থাকলো আর এইটা বাকি থাকলো, এই দুটো বিক্রিয়া বাকি থাকলো। আমি বললাম দুটো বিক্রিয়া বাকি থাকবে। দেখো ফিউমারেট বিক্রিয়া আমরা ফিউমারেজ এনজাইম ব্যবহার করছিলাম, বসাই দিলাম ফিউমারেজ। তাহলে একটা বিক্রিয়া খালি এনজাইম বসানো হলো আমাদের বাকি, এটা হচ্ছে সাইটেট, এটা থেকে আইসোলেটেড। এখানে আমরা অ্যাকোনিটেস এনজাইম ব্যবহার করছিলাম, এখানে আমরা অ্যাকোনিটেস, এখানে আমরা অ্যাকোনিটেস এনজাইম ব্যবহার করছি। হয়ে গেল। এত সহজ। তোমার মনে হতে পারে কঠিন, তোমাদের মনে হতে পারে কঠিন বাট সহজ, মনে হতে পারে কঠিন বাট সহজ। ঠিক আছে, এইভাবে একটানে লিখবা। পরীক্ষা খাতা তো তোমরা গোল্লা দিয়ে লিখবা, প্র্যাকটিস করার সময় এইভাবে লিখবা। কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, টেকনিক গুলো তোমরা মাথায় রাখো। টেকনিক গুলো হচ্ছে 2 নাম্বার আর লাস্টের 3টা বিক্রিয়া হচ্ছে উভমুখী, 3 4 5 6 8 এভাবে মনে রাখবা। 5 নাম্বারটা এটিপি, তারপরে NNAFN এটা মনে রাখবা। তারপর আরো কয়েকটা টেকনিক মনে রাখবা, সেটা হচ্ছে যে 1 ও 5 এ সিনথেটেস, 1 ও 5 এ সিনথেটেস। তারপর আরো একটা টেকনিক আমরা এভাবে অ্যাড করতে পারি, সেই টেকনিকটা হচ্ছে এরকম, খালি জায়গার এনজাইম, খালি জায়গার এনজাইম ফিউমারেস আর অ্যাকোনিটেস, ফিউমারেস ও অ্যাকোনিটেস, এটা হচ্ছে খালি জায়গার এনজাইম। শেষ। এই কয়েকটা জিনিস মাথায় রাখলেই তোমার বিক্রিয়া ফুলফিল হয়ে যাবে। তুমি যেখান থেকে পারো এখান থেকে শুরু করতে পারো। সবার প্রথমে তুমি কিভাবে লেখা শুরু করবা? সবার প্রথমে তুমি লেখা শুরু করবা যে এই ছন্দ অনুযায়ী তুমি একটা গোল চক্র বানাবা, এই ছন্দ অনুযায়ী একটা গোল চক্র বানাবা। এই ছন্দ অনুযায়ী গোল চক্র বানানোর পর তুমি যেটা করবা, উভমুখী বিক্রিয়া কোনগুলো আছে এগুলো দিবা। উভমুখী বিক্রিয়া দেওয়ার পরে তোমরা কি করবা? তোমরা হচ্ছে এটিপি কোন জায়গা থেকে তৈরি করে দিবা। তারপর তোমরা এই NADH2 যেখানে আছে সেখানে চোখটা বন্ধ করে ডিহাইড্রোজেনেস বসাই দিবা। ডিহাইড্রোজেনেস বসানোর পরে তোমরা যেখানে 1 আর 5 এর মধ্যে তোমরা সিনথেটেস বসাই দিবা। তারপর ফাঁকি থাকবে দুটো এনজাইম ফাঁকা থাকবে, একটার মধ্যে অ্যাকোনিটেস, একটার মধ্যে হচ্ছে ফিউমারেস। খতম, শেষ। ঠিক আছে, আমি যেভাবে বলছি এভাবে তোমরা একবার প্র্যাকটিস করে দেখো, আয়ত্ত চলে আসবে। কঠিন মনে হতে পারে বাট এটাই সহজ। এখন এখান থেকে আমি কি কি পাইলাম দেখো, NADH2 পাইলাম, এই চক্র কিন্তু 2বার চলছে, তাহলে একবার চক্রে 3টা NADH2 পাইছি, একবার চক্রে 3টা NADH2 পাইছি, NADH প্লাস H প্লাস। চক্র চলছে 2বার, তাহলে 6 বার NADH প্লাস H প্লাস আমরা পাইছি। এই চক্রে আমরা FADH2 পাইছি একবার, একটা চক্রে FADH প্লাস H প্লাস। তাহলে যদি চক্র 2বার চলে তাহলে আমরা 2টা FADH প্লাস H প্লাস পাবো। এই চক্র চলছে একবার, একটা জিটিপি তৈরি হবে, পানির বেলা জিটিপি আর উদ্ভিদের বেলায় এটিপি তৈরি হয়, তাহলে গুণ 2 সমান 2টা জিটিপি অথবা এটিপি। জিটিপি আর এটিপির পাওয়ার সেম, একটা জিটিপি মানে একটা এটিপি।
ঠিক আছে। এখন আমরা যদি এটিপির ক্যালকুলেশন করে ফেলি, এটিপি ক্যালকুলেশন যদি আমি করে ফেলি, এই পুরো বিক্রিয়ার মধ্যে কিন্তু ডিরেক্টলি এটিপি পাচ্ছি মাত্র দুইটা, ডিরেক্টলি এটিপি কিন্তু দুইটা পাচ্ছি। দুই দিয়ে কেন গুণ করছি? কারণ সাইকেল দুইবার চলে। দুই দিয়ে কেন গুণ করছি? কারণ ক্যাপ চক্র দুইবার চলে। তাহলে এখানে আমি 3 দিয়ে গুণ করব। কারণ 3 দিয়ে কেন গুণ করতেছি? কারণ একটা NADH2 থেকে আমি এটিপি পাই 3টা, একটা DH2 থেকে আমি এটিপি পাই 3টা। এটাকে আমি 2 দিয়ে গুণ করব, কারণ একটা FADH2 থেকে এটিপি পাই আমি 2টা। এখানে আমি এটাকে 1 দিয়ে গুণ করব, কারণ একটা জিটিপি বা একটা এটিপি মানে একটাই এটিপি। তাহলে এখানে হবে 3 6 18টা এটিপি, 3 6 18টা এটিপি। এখানে আসবে 2 দুগুণে 4টা এটিপি, 2 দুগুণে 4টা এটিপি। আর এখানে 2 একে 2টা এটিপি, এখানে 2 একে 2টা এটিপি। তাইলে যদি আমি নিট এটিপি হিসাব করি আফটার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, তাহলে 18 আর 4 22 আর 2 24, 24 এটিপি পাচ্ছি আমরা কোথায়? 24 এটিপি পাচ্ছি আমরা এই পুরো ক্যাপস চক্রে। কিন্তু ভাইয়া ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না, 2NADH প্লাস ফ্রম অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে, এটা ভুলে গেলে চলবে না। সমান সমান 2 গুণ 3 সমান সমান 6টা এটিপি। তাহলে 6টা এটিপি পাইছি আমি অ্যাসিটাইল কোয়ে তৈরি করার সময়, 6 এটিপি পাইছি আমরা অ্যাসিটাইল কোয়ে তৈরি করার সময়। এটা ভুলে গেলে কিন্তু চলবে না। ঠিক আছে, এই 6টা যুক্ত করলে 30টা, আর গ্লাইকোলাইসিসে পাইছিলাম আরো 6 হয়ে যায় 36টা। এই 36টা এটিপির হিসাব। পানি কোষে পেলে জিটিপি তৈরি হয়, উদ্ভিদ কোষে পেলে এটিপি তৈরি হয়, এটা আমরা এমনি পারবো। ঠিক আছে, এই হচ্ছে কথাবার্তা, হিসাব, শক্তির হিসাব। আচ্ছা, কার্বন ডাই অক্সাইডের হিসাব করতে হবে, কার্বন ডাই অক্সাইডের হিসাব করতে হবে। গ্লাইকোলাইসিস থেকে ইজি। গ্লাইকোলাইসিসের একটা বিশেষত্ব কি ছিল? গ্লাইকোলাইসিসের স্টেপ বাই স্টেপ মিলানো যাইতো, গ্লাইকোলাইসিসের স্টেপ বাই স্টেপ মিলানো যাইতো যে কোনটার পরে কোনটা যাচ্ছে। এটার মধ্যে মিলানো যায় না, বাট এটা ইজি, এটা ইজি। ঠিক আছে, আচ্ছা আসো গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসে আমি সরাসরি এটিপি পাইছি 4টা, 4টা এটিপি তৈরি, 2টি এটিপি খরচ, নিট এটিপি 4 বিয়োগ 2 2টি। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। এর ফলে আমি কি পাইছি? পাইরুভিক অ্যাসিড পাইছি। এর ফলে আমি কি পাইছি? পাইরুভিক অ্যাসিড। গ্লাইকোলাইসিসে প্রাপ্ত জিনিস হচ্ছে পাইরুভিক অ্যাসিড, প্রাপ্ত উপাদান হচ্ছে পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক, এটা প্রাপ্ত উপাদান। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির সময়, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির সময় 2 অণু, ওহো ভুলে গেলাম, NADH2 হিসাব করব না, 2 অণু NADH প্লাস H প্লাস সমান সমান 2 গুণ 2, 2 গুণ 2 এটিপি সমান সমান 4 এটিপি। টোটাল গ্লাইকোলাইসিসে এটিপি হয়েছে 6টা, গ্লাইকোলাইসিসে এটিপি হয়েছে 6টা। আচ্ছা, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির সময় যখন আমরা অ্যাসিটাইল কোয়ে তৈরি করছি,
ডিউরিং দ্য পিরিয়ড অফ ফরমেশন অ্যাসিটাইল কোয়ে তৈরি করার সময় 2 অণু NADH+ তৈরি হয়েছে সমান সমান 2 গুণ 3 এটিপি, কারণ একটা NADH থেকে তিনটা করে এটিপি পাওয়া যায়, গ্লাইকোলাইসিসের বেলায় খালি দুইটা, গ্লাইকোলাইসিসের বেলায় দুইটা, সমান সমান 6টা এটিপি, 6টা এটিপি। মনে রাখবা নরমালি একটা NADH থেকে এটিপি পাওয়া যায় হচ্ছে 3টা, কিন্তু গ্লাইকোলাইসিসের বেলায় হচ্ছে 2টা, এইজন্য টোটাল এটিপির সংখ্যা 38 থেকে 36টা হয়ে যায়। এখানে প্রাপ্ত উপাদান কি? প্রাপ্ত উপাদান 2 অণু অ্যাসিটাইল কোয়ে এবং 2 অণু কার্বন ডাই অক্সাইড। এটা ভুলে গেলে চলবে না যে 2 অণু কার্বন ডাই অক্সাইড পাইছি আমরা, 2 অণু যে কার্বন ডাই অক্সাইড পাইছি এটা কিন্তু ভুললে চলবে না। 2 অণু কার্বন ডাই অক্সাইডের কথা ভোলা যাবে না। ওকে, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, গ্লাইকোলাইসিস ছিল প্রথমটা, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হইলো। এবার আসবো ক্র্যাবস সাইকেল, এবার আসবো ক্র্যাবস চক্র। এটা কিন্তু পরীক্ষায় আসে, আবারও বলতেছি, ক্র্যাবস চক্র, স্যার হ্যান্স অ্যাডলফ ক্র্যাবস চক্র থেকে আমি কি কি পাইছি? ক্র্যাবস চক্র থেকে আমরা 3টা NADH+H+ পাইছি সমান সমান 3 গুণ 3 চক্র চলছে 2বার, 6টা পাইছি, 6টা লিখে দিই 3 গুণ 6 সমান সমান 18 এটিপি, 2টা FADH2, মানে টোটাল যা যা পাইছে সব লিখে দিচ্ছি আর কি। চক্র তো ক্র্যাবস চক্র তো 2বার করছে, সমান সমান 2 গুণ 2 সমান সমান 4 এটিপি, 2টা জিটিপি বা এটিপি সমান সমান 2 গুণ 1 গুণ 2, মানে একটা থেকে তো একটা করেই পাই, সমান সমান 2টা এটিপি, সমান সমান 2টা এটিপি, টোটাল 23-24টা এটিপি। আরো কি পাইছি? আরো পাইছি প্রাপ্ত শুধুমাত্র 4টা কার্বন ডাই অক্সাইড, আর কিছু না, শুধুমাত্র 4টা কার্বন ডাই অক্সাইড, শেষমেশ তো আর কিছু বাকি থাকলো না। তাহলে টোটাল নিট এটিপি, শ্বসন নিট এটিপি 30 যোগ 36, 36 এটিপি। এই এটা পরীক্ষা আসে। ওকে, ডান। দ্যাট ইজ হোয়াই বায়োলজি হচ্ছে দ্য প্রিমিয়াম সাবজেক্ট। তো ক্র্যাবস চক্রের কিন্তু গুরুত্ব অনেক, কারণ ক্র্যাবস চক্রতে কিন্তু সব থেকে বেশি পরিমাণ শক্তি তৈরি হচ্ছে। তোমাদের বইয়ে একটা কথা লিখছে, এটা খুবই কঠিন। আচ্ছা, আবাসিক অণু কাকে বলে কিন্তু পরীক্ষা আসে। ক্র্যাবস চক্রের গুরুত্ব শোনো, ক্র্যাবস চক্রের গুরুত্ব তোমাদের বইয়েরটাই বলি। একটি জীবের বিভিন্ন বিপাকীয় কার্যক্রমের জন্য প্রয়োজনীয় শক্তি ক্র্যাবস চক্র থেকেই পাওয়া যায়, মানে সব থেকে বেশি পরিমাণ শক্তি। এখানে গ্লাইকোলাইসিস থেকে 6টা, অ্যাসিটাইল কোয়ে থেকে 6টা, আর ক্র্যাবস চক্র থেকে 24টা। এই জন্য এটাকে শক্তির পাওয়ার হাউস বলে, ঠিক আছে? এবং এগুলো হচ্ছে জৈব যৌগ, এগুলো পড়লে কি জৈব যৌগের ফিল আসে না? জৈব যৌগের ফিল আসে না? জৈব যৌগের ফিল আসে। আচ্ছা, তারপরে ক্র্যাবস চক্র উৎপাদিত একাধিক জৈব অ্যাসিড উদ্ভিদের অ্যামিনো অ্যাসিড সৃষ্টিতে ব্যবহৃত হয়ে থাকে। এই ক্র্যাবস চক্র তৈরি করার সময় যে বিভিন্ন রকমের অ্যাসিড তৈরি হয়েছিল না, সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক কোয়ে ইত্যাদি ইত্যাদি, সব যে ব্যবহার হবে এমন তো না, এমন কিছু কিছু আছে এগুলো অ্যামিনো অ্যাসিড তৈরি করতে হেল্প করবে। আমরা একটা জিনিস খেয়াল করছিলাম গ্লাইকোলাইসিসের সময়, সব বিক্রিয়া মানে গ্লাইকোলাইসিস না, স্মৃতি চক্রের সময় উৎপাদিত সব উপাদান কিন্তু খরচ হয় না, কিছু কিছু থেকে যায়, ঠিক আছে? ক্র্যাবস চক্র উৎপন্ন সাকসিনিক অ্যাসিড ক্লোরোফিল অণু সৃষ্টির সাবস্ট্রেট হিসেবে ব্যবহার করা হয়। মানে এটাই বলতে যাচ্ছে এইটা কথাই, যে এই যে বিক্রিয়াগুলো হইছে এর মানে এই না যে এখানে যা উৎপন্ন হচ্ছে সবটাই পরের ধাপে চলে যাবে, কিছু পরিমাণ থেকে যাবে অন্য কিছু তৈরি করার জন্য।
কিছু পরিমাণ আরো কিছু তৈরি করবে। তেমনি এখানে আছে হচ্ছে সাকসেনিক অ্যাসিড, যেটার কথা বলছে। সাকসেনিক অ্যাসিড যেটা তৈরি হয়েছিল, এই সাকসেনিক অ্যাসিড, এই সাকসেনিক অ্যাসিড কিছু কিছু আছে সেটা ক্লোরোফিল অণু তৈরি করার সময় সাবস্ট্রেট হিসেবে কাজ করবে, এনজাইমের সাবস্ট্রেট। সাবস্ট্রেট মানে কি? সাবস্ট্রেট হচ্ছে যার উপর কাজ করে, সে হচ্ছে সাবস্ট্রেট। ক্যাপ চক্রী শক্তি উৎপাদনের কেন্দ্রস্থল, শ্বসন উৎপাদনের অধিকাংশ শক্তি ক্যাপ চক্রের মাধ্যমে ঘটে, ট্রু। ক্যাপ চক্রে উৎপন্ন বিভিন্ন জৈব অ্যাসিড সাধারণত উদ্ভিদের জৈব অ্যাসিড বিপাকে অংশগ্রহণ করে। মানে এই যে দেখো বিভিন্ন রকম অ্যাসিড তৈরি হচ্ছে, আলফা গ্লুটারিক অ্যাসিড, সাকসেনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, এগুলা আরো অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বিপাকীয় কার্যক্রমে ব্যবহার হয় উদ্ভিদের ক্ষেত্রে। ঠিক আছে, ক্যাপ চক্র উৎপন্ন বিভিন্ন আছে থাইমিন, সাইটোসিন, পরফাইরিন, হিম ইত্যাদি এই চক্র সংশ্লিষ্ট দ্রব্য থেকে তৈরি হয়। যেমন আমরা অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন বলি না, থাইমিন, তারপর সাইটোসিন বলি, সাইটোসিন, তারপর পোরফাইরিনের আরেকটা উপাদান, তারপর হিমোগ্লোবিনের হিম বলি, এগুলো এখান থেকেই তৈরি হয়। এখান থেকে বিভিন্ন রকম উৎপাদন তৈরি হচ্ছে, তার হেল্প নিয়ে কিন্তু তৈরি হয়। তারপরে আমরা শ্বসনে যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, তাহলে এখান থেকেই তৈরি, 4টা কার্বন ডাই অক্সাইড এখান থেকে কিন্তু আসছে। একটা কথা প্রশ্ন আসতে পারে যে আমাদের নাইট্রোজেন গৃহীত খায় অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন বলে, এই থাইমিন আর সাইটোসিন কোন জায়গা থেকে তৈরি হয়? ক্যাপ চক্র থেকে কিন্তু তৈরি হয়। প্রশ্ন আসতে পারে হিমোগ্লোবিনের হিম, যেটা আয়রন দিয়ে তৈরি, আয়রন আর বিলিভারিন দিয়ে তৈরি, এটা কোথা থেকে তৈরি হয়? এখান থেকে কিন্তু সেটা গঠনটা তৈরি হয়, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। গ্লাইকোলাইসিসের ক্যাপ চক্রের পার্থক্য তোমাদের বইয়ে আছে, দ্যাটস নট ইম্পর্টেন্ট। উদ্ভিদ আর প্রাণী ক্যাপ চক্রের মধ্যে পার্থক্যটা শোনো। উদ্ভিদের সাকসিনাইল কোয়ে সিনথেটেস, এই যে সাকসিনাইল কোয়ে সিনথেটেস এটিপি তৈরি করে, কিন্তু পানিতে জিটিপি তৈরি করে। মানে এখানে বলছে যে এই যে এখানে সাকসিনাইল কোয়ে সিনথেটেস যেটা ছিল, সাকসিনিক সিনথেটেস, এটা কিন্তু এটিপি তৈরি করছিল, তাই না? আর পানির ক্ষেত্রে জিটিপি তৈরি করবে, এটা তোমাদের আগে বলছি। যদি পানি হয় তাহলে এটা জিটিপি তৈরি করবে, গুয়ানোসিন ট্রাইফসফেট। উদ্ভিদ বেলা এটিপি তৈরি করছে। আজ পর্যন্ত পরীক্ষাকৃত সকল উদ্ভিদ মাইটোকন্ড্রিয়াতে এনএডি ম্যালিক এনজাইম পাওয়া গিয়েছে, যেটা কিনা আমরা সালোক সংশ্লেষণে দেখছিলাম। এই এনজাইম ম্যালিক অ্যাসিড কে পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত করে, যা অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির মাধ্যমে ক্র্যাবস চক্রে প্রবেশ করে। পানিতে এরূপ ঘটে না। ম্যালিক অ্যাসিডকে পাইরুভিক অ্যাসিডে পরিণত করে। এই যে এখানে যে ম্যালিক অ্যাসিড ছিল, এই ম্যালিক অ্যাসিডকে পাইরুভিক অ্যাসিডে পরিণত করে, যা আগে ছিল, যা অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির মাধ্যমে ক্র্যাবস চক্রে প্রবেশ করে। এটা পানিতে হয় না, পানিতে বিক্রিয়া। মানে বলছে যে এই ম্যালিক অ্যাসিডের মধ্যে এনএডি ম্যালিক এনজাইম পাওয়া যায় উদ্ভিদের ক্ষেত্রে, যেটা পরবর্তীতে পাইরুভিক অ্যাসিড তৈরি করে। মনে আছে ম্যালিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড হয়েছিল? একটু মনে করার চেষ্টা করতো, একটু C4 চক্রে, একটু মনে করার চেষ্টা করো। C4 চক্রে ম্যালিক অ্যাসিড ছিল, মেসোফিল থেকে বান্ডল সিড, ম্যালিক অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইড একটা বের হয়ে যে কি তৈরি করলো, মনে কি পড়ে? পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড তৈরি করছিল, মনে কি পড়ে? সে পাইরুভিক অ্যাসিড থেকে পরে আবার সেটা আবার আবার বাম দিকে চলে গেল। এইখানে মাঝখানে কি ডিহাইড্রোজেনেস এনজাইম ছিল, এনএডি ম্যালিক এনজাইম প্রকৃতির এনজাইম ছিল, মনে পড়ে? এই কথাটা বলছে এখানে, এটা বলছে, এটা উদ্ভিদের ক্ষেত্রে হয়। C3 তে যায়, হ্যাঁ C4 চক্রের মধ্যে, ওইটাই এখানে বলছে। বুঝছো? এই যে এখানে বইয়ের সব লাইন তো হয়ে গেল। গ্লাইকোলাইসিসের ক্যাপ চক্রের পার্থক্য তোমার নিজেরাই পারবা। গ্লাইকোলাইসিস বলছে শ্বসনের প্রথম ধাপ, ক্যাপ চক্র হচ্ছে তৃতীয় ধাপ, সেই হিসেবে ধাপ হচ্ছে 4টা। গ্লাইকোলাইসিস হচ্ছে সাইটোপ্লাজমে, ক্যাপ চক্র হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। আজকে আমার ল্যাপটপটা চার্জ নাই, এজন্য আমি দেখাই দিতে পারতাম, টাকা দিতে পারতেছি না, এই জন্য এইখান থেকে নিজে বলে বলে দিচ্ছি, তুমি একটু বই থেকে মিলে নাও। গ্লাইকোলাইসিস থেকে তৈরি হয়েছিল 2টা এটিপি আর 2টা এনএডিএইচ2, আর ক্যাপ চক্রে তৈরি হয়েছে 2টা এটিপি, 6টা এনএডিএইচ2 আর 2টা এফএডিএইচ2। গ্লাইকোলাইসিসে কোনো কার্বন ডাই অক্সাইড তৈরি হয় নাই, ক্র্যাবস চক্রে 4টা কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। গ্লাইকোলাইসিসে কিন্তু কোনো কার্বন ডাই অক্সাইড তৈরি হয় না, ক্র্যাবস চক্রে হয় 4টা, আর অ্যাসিটাইল কোয়ে তৈরির সময় হয় 2টা। গ্লাইকোলাইসিসে শ্বসনে আংশিক জারণ ঘটে, আর ক্র্যাবস চক্রে পুরোপুরি জারণ করে যায়। দেখো আমরা একটা কথা পড়ছিলাম যে গ্লাইকোলাইসিসে আমার যতটুকু শক্তি ছিল তার কত পার্সেন্ট ব্যবহার হয়েছিল, মনে আছে? মাত্র 17% ব্যবহার হয়েছিল। কথাটা কি মনে আছে? মাত্র 17% ব্যবহার হয়েছিল, 80% চলে গেছিল পাইরুভিক অ্যাসিডের মধ্যে, 3% ক্ষয় হয়ে গেছিল। কথাটা কি মনে আছে? বলছিলাম। আচ্ছা, তাহলে এই জন্য বলছিল আংশিক জারণ। তো এখানে কি হয়েছে, যা ছিল সবই খরচ হয়ে গেছে, এই জন্য পূর্ণাঙ্গ জারণ বলছে এখানে। প্রক্রিয়ার নাম হচ্ছে ইএমপি, ওই যে বিজ্ঞানীর নাম অনুসারে, আর এটাকে বলছে টিসিএ চক্র। এই গ্লাইকোলাইসিসের নাম ছিল যে ইএমপি, মনে আছে? গ্লাইকোলাইসিসকে যে ইএমপি নামকরণ করছিলাম আমরা, তোমাদের কি মনে আছে? একটু মনে করার চেষ্টা করো তো। ইএমপি প্যাথওয়ে, মনে কি পড়ে? গ্লাইকোলাইসিসকে আমরা ইএমপি বলছিলাম, এমডেন, মেয়ারহফ আর পার্নাস, এই তিনজনের নাম অনুসারে ইএমপি বলছিলাম, মনে কি পড়ে? আর এটাকে বলছি টিসিএ, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। তোমাদের আর কোনো কিছু বাদ নাই এখান থেকে, তোমাদের ক্র্যাবস চক্র থেকে কোনো কিছু বাদ নাই। তোমাদের শ্বসনও পড়া হয়ে গেছে, সবাদ শ্বসনও পড়া হয়ে গেছে। এখন তোমাদেরকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা পড়াবো আমি নেক্সট ক্লাসে, এবং তারপরে আমরা অবাধ শোষণে ঢুকে যাব। ঠিক আছে, হয়তো আমার নেক্সট ক্লাসে শোষণ শেষ হয়ে যেতে পারে। ঠিক আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা একটু পেঁচানো, ওটা যদি আজকে পড়াই দিই তোমার মাথায় নিতে পারবো না। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম একটু একটু পেঁচানো। ঠিক আছে, আমরা তো এখানে ধুমধারাক্কা বলে দিলাম যে এই ধাপ থেকে এই ধাপে এটিপি এনএডিএইচ2 হয়ে এনএডিএইচ2 এটিপি হয়ে গেছে, এফএডিএইচ2 এটিপি হয়ে গেছে, জিটিপি এটিপি হয়ে গেছে। এটা মুখের কথা না, এখানে অনেক কার্যক্রম ঘটে। এবং একটা কথা, আমরা যে এই যে এত বিক্রিয়া পড়লাম,
কোনো বিক্রিয়ায় কি আমি অক্সিজেনের সরাসরি কোনো কাজ দেখছি? কোনো কিছুতে কি সরাসরি অক্সিজেন পাইছি আমি? অক্সিজেনের রিঅ্যাকশন পাইছি? তাহলে ওই অক্সিজেন কই গেল? কই গেল ওই অক্সিজেন? অক্সিজেন দ্বারা তো জারণ করি, বাট অক্সিজেনের তো হেল্পই আমি পাইলাম না। গ্লাইকোলাইসিসে অক্সিজেন দেখলাম না কিছু করতে, অ্যাসিড কোয়ের সময় অক্সিজেন কিছু করতে দেখলাম না, ক্র্যাবস চক্রের সময় অক্সিজেনকে কিছু করতে দেখলাম। তাহলে অক্সিজেনটা যাইলো কই? এই অক্সিজেনটা ব্যবহার হবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। তাহলে ওই অক্সিজেন যেটা কিনা গ্লুকোজকে জারিত করছে, আমরা বলে থাকি, আসলে অক্সিজেন একদম লাস্টে যায় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ব্যবহার হবে। NADH2 কে ATP, FADH2 কে ATP, GTP কে ATP বানানোর জন্য। ওই অক্সিজেন এখন মতো ব্যবহারই হয় নাই, ওইটাকে আমার ব্যবহার করতে হবে। ওইটাকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলি আমরা, ওইটাকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলবো আমরা। তো আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। শুক্রবারে তোমাদের ক্লাসটা যদিও সকালে হবে, শুক্রবারে তোমাদের এটাকে পড়াবো ইনশাল্লাহ। ঠিক আছে, ক্লাস এখানে শেষ করি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো। আর শুক্রবারে তোমাদের সাথে ক্লাস হচ্ছে। আর তোমাদের ছোট ভাইয়াদের এই 25-এ সাইকেল শুরু হচ্ছে, তো তোমরা একটু ওদেরকে, আমি পোস্ট দিলে বায়োমিশন একটু ওদেরকে ইন্সপায়ার্ড করো, ঠিক আছে? এটা তোমাদের দায়িত্ব। ওকে, আল্লাহ হাফেজ।